আশা করি আমার কথা শোনা যাচ্ছে। আজকে সকালে অনেক বড় ভূমিকম্পের পর আজকে সন্ধ্যাতেই যারা একটা ওয়েবিনারে জয়েন করার মতো আগ্রহ দেখাতে পারছি, তার মানে আমি ধরেই নিচ্ছি যে এই মানুষগুলি আলাদা অন্যদের চাইতে। তারা নিজেদের ভবিষ্যৎ নিয়ে ভাবে, তারা নিজেদেরকে তৈরি করতে চায়। তো আজকের সেশনটা আমি বাংলাতেই নেব, বিকজ আমাদের অডিয়েন্স সবাই বাংলাদেশি। কেউ ইংলিশ প্রিফার করলে সেটাও করতে পারবো, সমস্যা নাই। কিন্তু আমি বাংলাতে শুরু করছি। আমার একটা ছোট্ট স্লাইড আছে, এখানে 10-12টা স্লাইড। স্লাইডের চাইতে বেশি হচ্ছে আমি কিছু ইনফরমেশন শেয়ার করতে চাই। এখন সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে অনেকেই ইন্টারেস্টেড, কিন্তু এআই আসার কারণে ভবিষ্যতে কোনো প্রোগ্রামারের দরকার হবে না। কম্পিউটার সায়েন্সের ছেলেমেয়েরা পাশ করার পরে কোনো জব পাবে না, বিভিন্ন রকমের কথা আমরা শুনতে পাই এবং তার কিছু কিছু দেখতেও পাচ্ছি। তো সব মিলিয়ে পরিস্থিতিটা কোন দিকে যাচ্ছে, কিভাবে আমরা নিজেদেরকে রেডি করতে পারি, সাইবার সিকিউরিটি জবের ভবিষ্যৎ কি, এটার জন্য কি ধরনের স্কিল দরকার, কোন চাকরির জন্য বা কোন বিজনেসের জন্য আমরা নিজেদেরকে সহজে রেডি করতে পারি, এটার জন্য টেকনোলজি বা কি টেকনিক জানা দরকার, কি ধরনের কোর্স করা দরকার বা নিজেকে কিভাবে রেডি করব, এবং এটা করার পরে আমি কত টাকা বেতনের একটা চাকরি পাবো, অথবা এই জব যারা করছে তাদের স্যালারি কেমন, প্রসপেক্ট কেমন। আমি যদি বাংলাদেশে কাজ করতে চাই তাহলে আমাকে কিভাবে আগাতে হবে, আর আমি যদি বাইরে যেতে চাই তাহলে কি করতে হবে। এই জাতীয় অনেক প্রশ্ন আমাদের আছে, আমরা সেগুলোর উত্তর খোঁজার চেষ্টা করব। আর আম, আমার সেশনটা খুব লম্বা করব না। এরপরে আমি বেসিক্যালি কোশ্চেন অ্যান্ড আনসার সেশন একটা রাখতে চাই, যাতে করে আপনারা টেক্সট বক্সে টাইপ করতে পারেন, অথবা আহ, হামিদ সাহেব ম্যানেজ করতে পারেন যে কিভাবে হলে আমরা কিছু সিলেক্টিভ কোশ্চেনের আনসারও দিতে চাই। তাহলে শুরু করা যাক। আমি আমার স্ক্রিনটা শেয়ার দিচ্ছি। আমার স্ক্রিনটাকে আপনারা দেখতে পাচ্ছেন? ইয়েস স্যার। ফুল স্ক্রিন দেখতে পাচ্ছেন নাকি ভেঙে, দুটো পার্ট দেখা যাচ্ছে? জি স্যার, ফুল স্ক্রিন দেখা যাচ্ছে। ওকে, তাহলে আমরা শুরু করছি। আমরা কথা বলছি সাইবার সিকিউরিটি নিয়ে, কিন্তু আজকের ফোকাসটা হবে গ্লোবাল পার্সপেক্টিভে। অর্থাৎ সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চাইলে আমরা ইন্টারন্যাশনালি কি রকম একটা অপরচুনিটিস পেতে পারি। মেইন কথা হচ্ছে আমি শুরুটা করব কোথায়। আমাদের স্টুডেন্টদের অনেকেই আমি জানি যে যারা নিজে থেকে নিজের উদ্যোগে ইউটিউব দেখে, বই পড়ে, বড় ভাইদের সাহায্য নিয়ে মোটামুটি একটা লেভেলে চলে যায়। তারা বিভিন্ন টুলস ইউজ করতে শেখে, ওভারঅল হ্যাকিং সম্পর্কে ধারণা থাকে তাদের, এথিক্যাল হ্যাকিং এর কোর্স সম্পর্কে ধারণা থাকে, কিন্তু ক্যারিয়ারটা কিভাবে হবে বা কেন হবে, মোটিভেশনটা কি, এই ব্যাপারগুলি নিয়ে কনফিউশনে থাকে। আমরা সেখান থেকেই শুরু করছি। প্রথমে আমরা দেখি যে প্রসপেক্টটা কি। আপনারা জানেন যে বর্তমানে যে প্রেডিকশন, গ্লোবাল ডিমান্ডে 3.5 মিলিয়ন পজিশন হবে এই বছরের মধ্যে। অর্থাৎ এই মুহূর্তে 3.5 মিলিয়ন পজিশন এমটি আছে, খালি আছে সাইবার সিকিউরিটি এরিয়াতে। এবং যদি আপনারা একটু লক্ষ্য করেন প্রথম পাই চার্টটাতে, যেখানে শুধু নর্থ আমেরিকাতে অর্থাৎ আমেরিকা এবং কানাডাতে টোটাল জবের 42%ই এই দিকে, এছাড়া ইউরোপে 28% এবং আমাদের রেজিয়নে অর্থাৎ এশিয়া প্যাসিফিক রেজিয়নে 22%। এর অর্থ হচ্ছে মোটামুটি সারা পৃথিবীতেই সাইবার সিকিউরিটি জানা লোকের একটা তীব্র অভাব এবং প্রচুর পজিশন খালি আছে। শুধু তাই না, আমরা যদি আগামী 10 বছরকে টার্গেট করি, তাতে প্রজেক্টেড জব গ্রোথ হচ্ছে 29%। তার মানে এই জব থাকবে না বা কমে যাবে এটা ভাবার কোনো কারণ নেই, এটা বাড়তে থাকবে। যদিও এআই আসার কারণে এবং কোয়ান্টাম কম্পিউটিং এটা যখন অ্যাভেলেবল হবে তখন এই মার্কেটে একটা পরিবর্তন আসবে, কিন্তু জবটা থাকবে। এটা হচ্ছে কথা। জবের চেহারা বা কায়দায় একটু পরিবর্তন আসছে, আমি এটা ডিটেলসে যাব পরবর্তীতে। বাট আপাতত এই স্লাইডটা থেকে আমরা একটা কথা মনে রাখি,
যে এই মুহূর্তে 3.5 মিলিয়ন পজিশন খালি আছে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইড ডিস্ট্রিবিউটেড, এমন না যে এই জবটা শুধু আমেরিকাতেই খালি আছে, সব জায়গাতেই খালি আছে, একটা অভাব আছে। এবং আপনারা দেখেন দ্বিতীয় যে চার্টটা দেখা যাচ্ছে, ওখানে দেখা যাচ্ছে যে সাইবার সিকিউরিটিতে 29% গ্রোথ প্রজেক্ট করা হচ্ছে, অর্থাৎ এত পজিশন থাকার পরেও এটা আরো বাড়বে আগামী 10 বছরে। ইভেন ওভারঅল যে আইটি জব, যেটার গ্রোথ এক্সপেক্ট করা হচ্ছে 11%, তার চাইতেও অনেক বেশি। অর্থাৎ জেনারেল প্রোগ্রামিং, নেটওয়ার্কিং, অন্যান্য ফিল্ডে আমরা যে সমস্ত ক্যারিয়ার আশা করছি, তার মধ্যে সাইবার সিকিউরিটির ক্যারিয়ারটাতে বা জবগুলির গ্রোথটা আরো অনেক বেশি। মেনে নিলাম যে সাইবার সিকিউরিটির অনেক জব আছে, কিন্তু আমরা জানি যে সাইবার সিকিউরিটির কোর্স করতে এক্সপেন্সিভ, ভেন্ডর সার্টিফিকেশনের পরীক্ষার জন্য টাকা খরচ করতে হয়। এত ইনভেস্টমেন্টের পরে আমি আসলে কি পাবো? প্রথমত হচ্ছে চাকরি পাবো কিনা। পেলাম চাকরি, কিন্তু সেই চাকরিটা কতটা আকর্ষণীয়। নর্মালি সাইবার সিকিউরিটিতে যারা জব করছে, আপনারা জেনে অবাক হবেন যে এখানে স্টার্টিং স্যালারি শুরু হয় $85,000 ইউএস ডলার, যেটা কিনা প্রায় 1 কোটি টাকার মতো বছরে। তার মানে আপনার মাসে প্রায় 8-10 লাখ টাকা, এটা হচ্ছে শুরুর বেতন। আমি ব্যক্তিগতভাবে এমন মানুষের দেখা পেয়েছে এখানে, যারা বাংলাদেশি অরিজিন আমেরিকাতে জব করছে, তারা আপ টু $500,000 পার ইয়ার ইনকাম করছে। তারা অতিরিক্ত সফল মানুষ যারা, কিন্তু সাধারণভাবে 1.5-2 লক্ষ ডলারের বেতন অনেকেই পাচ্ছে। আপনি যদি আমাদের এই স্লাইডটাকে রেফার করেন তাহলে দেখবেন যে 156K, 148, 139, 134, সো রাফলি আমেরিকার বিভিন্ন শহরে যারা সাইবার সিকিউরিটিতে জব করে, তারা মোটামুটি 1.5 লক্ষ টাকা, $1.5 লক্ষ পার ইয়ার, বাংলা টাকায় বললে মোটামুটি ভাবে 15 লক্ষ টাকার মতো পার মান্থ বেতন পাচ্ছে। এবং এটা খুব অ্যাভারেজ কথা বলছি, কেউ কেউ অনেক বেশিও পাচ্ছে। তো আমেরিকাতে জব করতে কি সুবিধা আছে, আবার কি চ্যালেঞ্জ আছে বাংলাদেশিদের জন্য, আমরা সেটা নিয়েও কথা বলবো। বাট এইটুকু আমরা ফোকাস করতে পারি যে স্টার্টিং স্যালারি যদি আমাদের $85,000 পার ইয়ার হয়, আর সিনিয়ররা যদি 1.5-2 লক্ষ ডলার, 100,000, যেটাকে আমরা কি বলি, লক্ষ বলি, 1.5-2 লক্ষ ডলার পার ইয়ার, অর্থাৎ বাংলা টাকায় রাফলি 10 থেকে 15 লক্ষ টাকা বেতন প্রতি মাসে হয়, তাহলে ডেফিনেটলি এটা একটা আকর্ষণীয় জব। এখন কথা হচ্ছে যারা আমেরিকাতে আছে তারা তো এরকম স্যালারি পেতেই পারে, হাউ অ্যাবাউট বাংলাদেশে থেকে? আপনারা অবাক হবেন, সাইবার সিকিউরিটির অনেক জব আছে যেগুলি ফিজিক্যালি করতে হয়, অর্থাৎ আপনার সিকিউরিটি ক্লিয়ারেন্স লাগবে। যেমন আপনি যদি পেন্টাগনে কাজ করেন, ফেডারেল আমেরিকান গভর্নমেন্টের চাকরি করতে চান, অথবা যে দেশে থাকেন সেই দেশের গভর্নমেন্টে চাকরি করতে চান, আপনাকে সেই দেশের নাগরিক হতে হয় অথবা সিকিউরিটি ক্লিয়ারেন্স থাকতে হয়। এ ধরনের কিছু চ্যালেঞ্জ আছে, কিন্তু এর বাইরেও প্রচুর জব আছে যেগুলি রিমোটলিও করা সম্ভব। যেমন ধরেন আপনার অডিটিং এর ব্যাপারটা, আমি অডিটিং নিয়ে আলাদা করে কথা বলবো, বিকজ আমার দৃষ্টিতে বাংলাদেশে যারা সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করার চিন্তা করছে, তাদের মধ্যে সবচাইতে আহ সম্ভাবনাময় এরিয়া হচ্ছে অডিটিং। কারণ অডিটিংটা বাংলাদেশে বসেই শুরু করা সম্ভব, রিমোট জব করা সম্ভব, ইভেন এই দক্ষতা নিয়ে বিদেশে যেও কাজ করা সম্ভব। সো স্যালারি সম্পর্কে আমরা একটা রাফ ধারণা পেলাম যে বাংলাদেশি টাকায় 10-15 লক্ষ টাকা, এটা হচ্ছে অ্যাভারেজ। বেশি যারা পায় তারা অনেক অনেক বেশিও পাওয়া সম্ভব। আর একটা কথা আপনারা শুনবেন যে একটা হচ্ছে ডিগ্রি, আমার একটা কম্পিউটার সায়েন্সে ব্যাচেলর আছে, অথবা সাইবার সিকিউরিটিতে ব্যাচেলর আছে, অথবা আইটি রিলেটেড কোনো একটা ডিগ্রি আছে। এর বাইরে আরেকটা হচ্ছে ভেন্ডর সার্টিফিকেশন। আমি শিওর আমার কথা যারা শুনছেন তারা সবাই জানেন ভেন্ডর সার্টিফিকেশন কি জিনিস। এটা হচ্ছে কোনো একটা কোম্পানি, কোনো ইউনিভার্সিটি না, কোনো একটা কোম্পানি যখন তার প্রোডাক্টের উপরে আপনার দক্ষতাকে সার্টিফাই করে। আপনারা জানেন আমরা সিইএইচ করি, যেটা হচ্ছে সার্টিফাইড এথিক্যাল হ্যাকার। আপনারা জানেন নেটওয়ার্ক প্লাস, A+, কমশেয়ার যে সার্টিফিকেট গুলি অ্যাভেলেবল আছে। ইভেন প্রোগ্রামিং এও আমরা অনেক জাভা সার্টিফাইড, পাইথন সার্টিফাইড, আমরা বিভিন্ন কোম্পানি সার্টিফাইড ভেন্ডর সার্টিফিকেশন দেখি। তো
সার্টিফিকেট ছাড়াও মানুষ জব করছে, সার্টিফিকেট নিয়েও জব করছে, কিন্তু আমরা যদি এই দুটো কম্প্যারিজন করি তাহলে দেখবো যে উইকলি আর্নিংস এর সপ্তাহে কত টাকা তারা আর্ন করে সেটা যদি আমরা কম্পেয়ার করি, যার সার্টিফিকেট নাই গড়ে তারা আমেরিকান $1024 আর্ন করে, আর যাদের সার্টিফিকেট আছে তারা $1436 আর্ন করে অ্যাভারেজ। এই ডেটাটা হচ্ছে বেসড অন ট্রু ডেটা, অ্যাভারেজ করে বলা হচ্ছে। তার মানে সার্টিফিকেশন থাকলে আপনার 40 to 50% ইনকাম বেড়ে যাচ্ছে। এটা অনেক বড় একটা ইম্প্যাক্ট। এটা যে শুধু বাংলাদেশে তা না, এটা সারা পৃথিবীতে। এবং এই সার্টিফিকেশন গুলির ভিতরে কিছু সার্টিফিকেশন আছে যেটা টপ র্যাঙ্কড, বর্তমানে সব থেকে বেশি ডিমান্ডিং। যেমন ধরেন, আপনারা জানেন AWS সিকিউরিটি স্পেশালিস্ট, যারা ক্লাউডের সিকিউরিটিটা নিয়ে কাজ করতে চায়, সাইবার সিকিউরিটিতে, তারা সব থেকে হাইয়েস্ট পেড। তাদের স্যালারি শুরু হয় বছরে $2 লক্ষ উপরে। $2 লক্ষ মানে হচ্ছে বাংলাদেশি 20 লক্ষ টাকা। এটা হচ্ছে সব থেকে বেশি। এবং অবাক হবেন যে একজন ফ্রেশ গ্রাজুয়েট মাত্র 2 বছরের অভিজ্ঞতায় এই পজিশনে যেতে পারবে। এবং এটার জন্য আপনার অভিজ্ঞতার চাইতে বেশি দরকার দক্ষতা, কারণ এগুলি সব নতুন জিনিস। অ্যামাজন, এডাব্লিউএস আপনারা চিনেন, এই এডাব্লিউএস এর সিকিউরিটি স্পেশালিস্ট কোর্সটা হচ্ছে বর্তমানে সব থেকে উপরে, যেটা আমাদের সময় ছিলই না। ক্লাউডের কিছু কোর্স ছিল, সার্টিফিকেশন ছিল, কিন্তু এটা ছিল না। তারপর সিসিএসসিপি, সিসিএসপি, যেটা সার্টিফাইড ক্লাউড সিকিউরিটি প্রফেশনাল। সো ক্লাউডের এক্সপার্টরা বর্তমানে সব থেকে বেশি আর্ন করতে পারছে। আর সিআইএসএসপি নিশ্চয়ই আপনারা সবাই চিনেন, সার্টিফাইড ইনফরমেশন সিস্টেম সিকিউরিটি প্রফেশনাল, যেটা বেসিক্যালি অডিটিং এর একটা সার্টিফিকেশন। সো তিনটা টপ সার্টিফিকেশন, যে সার্টিফিকেশন অ্যাচিভ করলে জব পাওয়ার এবং পেমেন্ট হাই হওয়ার সম্ভাবনা বেশি থাকে। সো আপনারা সিআইএসএসপি, সিসিএসপি এবং এডাব্লিউএস এর সিকিউরিটি স্পেশালিটি সার্টিফিকেশনটাকে ফোকাস করতে পারেন। এবং এগুলির জন্য অনলাইনে অনেক কোর্স আছে, এগুলির জন্য বাংলাদেশে অনেক ট্রেনিং সেন্টার আছে যারা আপনাদেরকে ডিপ্লোমা, অ্যাডভান্স ডিপ্লোমা দিচ্ছে সাইবার সিকিউরিটিতে। এগুলি সাধারণত একটু লম্বা কোর্স হয়, বিকজ এটা এমন না যে জাস্ট একটা টুল শিখলেই হয়ে যায়, ব্যাপারটা তা না। এটা আনুষঙ্গিক বেশ কিছু জিনিস করতে হয়। অর্থাৎ আপনাকে অপারেটিং সিস্টেম ভালো বুঝতে হবে, আপনাকে পাইথনের প্রোগ্রামিং এর ধারণা থাকতে হবে। যদিও অনেকেই বলবেন যে আমি তো চ্যাট জিপিটি কে বললেই সে আমার কোড লিখে দিচ্ছে। কোড লিখে দিলেই হবে না, আমি যে প্রম্পটটা লিখি, আমি যে অর্ডারটা তাকে দেই, যে ঠিক কি চাই, রিকোয়ারমেন্টটা কি চাই, এটা বুঝতে হলে আমাকে প্রোগ্রামিং বুঝতে হবে। শুধু তাই না, চ্যাট জিপিটি যখন আপনাকে একটা পাইথনে লেখা কোড লিখে দিবে, সেই কোডটা বোঝা এবং কোডটাকে ডেপ্লয় করা। বলবেন যে চ্যাট জিপিটি তো ডেপ্লয় করে দেয়, কিন্তু ডেপ্লয় করার জন্য তাকে প্রচুর ক্রাইটেরিয়া বলে দিতে হয় আমাদেরকে। এই ক্রাইটেরিয়াটা একমাত্র প্রোগ্রামের পক্ষে বোঝা সম্ভব। শুধু তাই না, শুধু প্রোগ্রাম লিখলেই হবে না, একটা এফিশিয়েন্ট প্রোগ্রাম, কারণ স্কেলেবিলিটি একটা ফ্যাক্টর। অনেক লোক যখন এই প্রোগ্রামটা ইউজ করবে তখন যেন এটা কাজ করে, এই কাজগুলি একমাত্র প্রোগ্রামারের পক্ষেই বোঝা সম্ভব। এই জন্য আপনাদের বন্ধুরা, আপনাদের গার্ডিয়ানরা, বড় ভাইরা অনেকেই বলবে হাজার হাজার মানুষ কম্পিউটার সায়েন্স পড়ছে, এদের কোনো চাকরি হবে না, এদের কোনো ভবিষ্যৎ নাই। কেন? কারণ এআই এসে সব চাকরি নষ্ট করে দেবে। ভুল। যারা এআই কে ইফেক্টিভলি ইউজ করতে চায়, অবশ্যই তাদের প্রোগ্রামিং এর নলেজ লাগবে, অপারেটিং সিস্টেমের নলেজ লাগবে, নেটওয়ার্কিং এর নলেজ লাগবে। যে কারণে যারা স্টুডেন্ট, যারা লেখাপড়া করছেন, তারা কখনো ভাববেন না যে আমার এই পড়ালেখাগুলি বৃথা যাবে। কাজের ধরন বদলে যাবে। অর্থাৎ আপনাকে আগের মতো, আমরা যখন প্রোগ্রামিং করতাম, একটা প্রোগ্রাম লেখার পরে একটা ছোট্ট ইরর, মনে করেন একটা কমার জায়গায় সেমিকলন দিলাম অথবা সেমিকলনের জায়গায় কমা দিলাম, এটার কারণে 8-10টা এরর হতো, ওইগুলি ফিক্স করতে হতো আমাদেরকে। ওইগুলি ফিক্স করতে যে আমরা নতুন এরর ইন্ট্রোডিউস করতাম। এখন এই কাজগুলি করতে হয় না। টেস্টিং এর অনেকগুলি কাজ আমাদের এআই করে দিচ্ছে, কিন্তু এখনো আমাকে প্রোগ্রামিং বুঝতে হবে। সুতরাং আপনারা যারা স্টুডেন্ট আছেন, তারা রেগুলার আইটির কোর্সগুলি মনোযোগ দিয়ে করেন, কিন্তু পরবর্তীকালে এই কষ্টের কাজগুলি আমাদের এআই সহযোগিতা করবে এবং জবের মার্কেটে আপনি প্রিভিলেজড হবেন। তাহলে আমরা সোফার বুঝতে পারলাম চাকরির বাজারটা ভালোই আছে, গ্রোথও উপর দিকে যাচ্ছে সাইবার সিকিউরিটির, স্যালারিও হাই, এবং ভেন্ডর সার্টিফিকেশন লাগবে। কোন ধরনের ভেন্ডর সার্টিফিকেশনকে প্রায়োরিটি দিব? ক্লাউড বেসড ভেন্ডর সার্টিফিকেশনকে প্রায়োরিটি দিব। এবং এটা করার জন্য নির্দিষ্ট কোনো কোম্পানির সার্টিফিকেশন লাগবে, ব্যাপারটা এরকম না। বাট স্যাম্পল হিসেবে আমরা বলেছি যে এডাব্লিউএস এর সিকিউরিটি স্পেশালিটির লোকেরা হাইয়েস্ট পেড থাকে, প্রায় বাংলাদেশি 20 লক্ষ টাকা বা তার বেশি তারা মান্থলি আর্ন করে। সো এই দক্ষতাটা যদি আমরা নিতে পারি, এটার জন্য আমাদের
ক্লাউড আর্কিটেকচার বুঝতে হবে, আমাদের সার্ভার ম্যানেজমেন্ট বুঝতে হবে, এবং বেশ কিছু প্রায়র নলেজ লাগবে। তারপর আমরা এই কোর্সটা করতে যাব। সরাসরি এই কোর্সটা করলে আমরা আসলে বুঝতে পারবো না বা ইফেক্টিভলি কাজটা করতে পারবো না। এবার আসি, কি ধরনের পজিশন বা জব অ্যাভেলেবল আছে, আইটির কি ধরনের চাকরি ডেজিগনেশন। এটা এন্ট্রি লেভেল, মিড লেভেল, সিনিয়র অথবা এক্সিকিউটিভ লেভেল, ডিফারেন্ট লেভেল হতে পারে। আমরা যদি এন্ট্রি লেভেলের কথা চিন্তা করি, তাহলে প্রথমে যেটা আসে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট। সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট যে কাজটা করে, মনে করেন একটা সেম সফটওয়্যার, আমি আপনাদেরকে কয়েকটা সফটওয়্যারের নামও বলবো, চাইলে আপনারা সেই নামগুলি লিখে রাখতে পারেন, মনে রাখতে পারেন, এবং সেগুলো ইনস্টল করে, ওটা ফ্রি। কিছু আছে খুব এক্সপেন্সিভ, অর্থাৎ আপনি যখন একটা বড় কোম্পানিতে চাকরি করবেন, তারা একটা দামি সফটওয়্যার কিনে আপনাকে ইউজ করতে দেবে। সিমিলার একটা সফটওয়্যার আপনি যদি ওপেন সোর্সের নিচে ইনস্টল করে আগে থেকে প্র্যাকটিস করে থাকেন, তখন আপনার ইন্টারভিউ বোর্ডে আপনি সবার থেকে এগিয়ে থাকবেন, বিকজ আপনি জানেন কি করে ড্যাশবোর্ড কাজ করে, কোন ইন্ডিকেশন দেখে কি ধরনের রিপোর্ট করতে হয়। এই কাজগুলির অনেকগুলি কাজ এআই করে দিচ্ছে। তার মানে আমরা সিকিউরিটি, সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের, আপনি যদি বিদেশের জব খোঁজার সাইটগুলিতে যান, আপনারা নিশ্চয়ই বিডি জবস সবাই চেনেন, তাই না? এইরকম monster.com, seek.com.au, প্রত্যেকটা দেশে একটা পপুলার জব সার্চের পোর্টাল থাকে। আপনারা যদি সেসব জায়গায় যান, এটা বাংলাদেশে অবশ্যই করতে পারেন, সেসব জায়গায় যান, নিজে জানার জন্য টেস্ট করেন যে আইটির জব খুঁজছি, সাইবার সিকিউরিটি অ্যানালিস্টের জব খুঁজছি, অবাক হয়ে দেখবেন সব থেকে বেশি জব এখনো সাইবার সিকিউরিটি অ্যানালিস্টে। যদিও ধীরে ধীরে এই পজিশনগুলি এআই বেসড হবে, অর্থাৎ আমাদের সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট দরকার হবে, বাট এখন যে পরিমাণ দরকার হচ্ছে এই পরিমাণ দরকার হবে না। অর্থাৎ এআই ইন্ট্রোডাকশনের ফলে মিড এবং সিনিয়র লেভেলের পজিশনগুলি হাইলি পেইড হবে, চ্যালেঞ্জিং হবে, কিন্তু এন্ট্রি লেভেলের জবগুলি আসলে থাকবে না বা কমে যাবে, অনেক কমে যাবে। এআই ওই জায়গাটা নিয়ে নিবে। যেখানে 10 জন অ্যানালিস্ট দরকার ছিল, সেখানে 2 জন অ্যানালিস্ট দিয়ে কাজগুলি চলবে। সুতরাং সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট, সক অ্যানালিস্ট, আপনারা সক অ্যানালিস্টের যখন আপনারা ফর এক্সাম্পল আপনারা যদি পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা ইন সাইবার সিকিউরিটি, এই পিপল অ্যান্ড টেক যে কোর্সটা অফার করছে, ওদের একটা কোর্স আছে যেটার ভিতরে আপনাকে এই সক অপারেশনটা শেখানো হবে, সাইবার সিকিউরিটি অপারেশন সেন্টার ম্যানেজমেন্ট অ্যান্ড থ্রেট হান্টিং। সো একটা ফুল কোর্সই আছে, যেটা লম্বা সময়ের, অ্যাবাউট 30 আওয়ার্স, 30 ঘন্টার একটা কোর্স আপনাকে শেখাবে। এটা তো শিখে কি লাভ হয়? এটা শেখার ফলে বিভিন্ন সক সেন্টার থাকে, সেই সক সেন্টারের অপারেটরের কাজ করবেন। এটার মানে কি? এটার মানে হচ্ছে কোনো একটা ক্লায়েন্টের কি ধরনের ট্রাফিক আসছে, কি ধরনের ট্রাফিক যাচ্ছে, তার ভিতরে সাসপিশিয়াস ট্রাফিক কোনটা, অর্থাৎ হ্যাক হতে যাচ্ছে বা হতে পারে, এই জিনিসগুলিকে আইডেন্টিফাই করে তাদেরকে নোটিফাই করা এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া। এটা একটা এন্ট্রি লেভেল জব, কিন্তু এটা একটা ইম্পর্টেন্ট জব। সো সক অ্যানালিস্টের কাজগুলিও ভবিষ্যতে কমে যাবে, কারণ এখানে এআই এর একটা জায়গা আছে। কিন্তু মনে রাখবেন, আগামী 1-2 বছরই এটা হয়ে যাবে, এটা ভাবার কোনো কারণ নাই। এবং আপনি যদি এখন সক অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারেন, কিংবা সাইবার সিকিউরিটি অ্যানালিস্ট হিসেবে জয়েন করতে পারেন, ফিউচারে হয়তো এই পজিশনটা থাকবে না, কিন্তু 2-1 বছরের ভিতরে আপনি কিন্তু আপস্কেল করে মিড লেভেলে, যেমন সিকিউরিটি ইঞ্জিনিয়ার বা ইনসিডেন্ট রেসপন্স ইঞ্জিনিয়ার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। এর অর্থ হচ্ছে, এই মুহূর্তে যারা আমার কথা শুনছেন, তাদের এটা ভাবার দরকার নাই যে এই পজিশনটা থাকবে, এই পজিশনটা থাকবে না। কেন? কারণ কিছু কিছু পজিশন আসলেই থাকবে না, কিন্তু আপনি যদি ওটা দিয়ে শুরু করেন, 1 থেকে 2 বছরের ভিতরে আপনি কিন্তু মিড লেভেল বা সিনিয়র লেভেলে চলে যাবেন। এবং মিড এবং সিনিয়র লেভেলের কাজগুলি এআই দিয়ে রিপ্লেস করা সম্ভব নয়, হিউম্যান ইন্টারভেনশন দরকার হবে। পজিশনগুলিতে একটু রিশাফলিং হবে, কিন্তু পজিশনগুলি নাই হয়ে যাবে না। তারপর আপনার যদি সিনিয়র লেভেলের কথা বলি, আমরা সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট, এই পজিশনের স্যালারি অনেক হাই। আমার খুব পছন্দের একটা ডেজিগনেশন এটা, সাইবার সিকিউরিটি আর্কিটেক্ট। তারা যেটা করে, কোন একটা অর্গানাইজেশনের ডিফেন্স সিস্টেম কি হবে, বাজারে অনেক ধরনের টুলস আছে। আপনি যদি প্রেজেন্টেশন দিতে বলেন, বিভিন্ন কোম্পানি এসে বলবে আমরা এটা করতে পারি, ওটা করতে পারি, বাট এটা অ্যাসেস করা যে আমার সিকিউরিটির টিআর কি হবে, আমার সিকিউরিটির পলিসি কি হবে, এবং সেটা কোম্পানির যারা ওনার তারাও বুঝতে পারে না, এটা বুঝতে পারে সাইবার সিকিউরিটি আর্কিটেক্টরা। অর্থাৎ যাদের সাইবার সিকিউরিটির এই পুরো মেকানিজমের ব্যাপারটা বোঝা আছে, ভালনারেবিলিটিটা তারা জানতে পারে যে কোন ধরনের অ্যাটাক আমরা বেশি ফেস করব, কোন ধরনের এনভায়রনমেন্ট আমার, এবং কোন লেভেলের সিকিউরিটি দরকার। বেসড অন দ্যাট তারা একটা প্রপোজ করে, ম্যানেজমেন্ট সেটাকে অ্যাপ্রুভ করে, এবং পরবর্তীকালে
সিকিউরিটি স্পেশালিস্টরা সেটাকে অ্যাপ্লাই করে। সো সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজার, সামটাইমস বাংলাদেশে আমরা ম্যানেজার বলতে অত বেশি বড় কোনো পজিশন মনে করি না, মনে করি যে ডিরেক্টর হলে বা ইঞ্জিনিয়ার হলে বুঝি বড় কিছু হবে। কিন্তু আপনার সিকিউরিটি ইঞ্জিনিয়ারিং ম্যানেজাররা আপনার এই টিম লিড করে। আর এক্সিকিউটিভ লেভেলে সব থেকে উপরে যারা থাকে, সিআইও, চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার। আপনারা চিন্তাও করতে পারবেন না যে বড় কোম্পানিগুলির, আমেরিকার যারা টপ কোম্পানি, সেই কোম্পানির এই লোকদের বেতন কত। ইটস লাইক বিজনেস। তারা মিলিয়ন মিলিয়ন ডলার আর্ন করে। চিফ ইনফরমেশন সিকিউরিটি অফিসার কোনো ইয়াং ছেলে এটা হতে পারবে না। কেন পারবে না? এটার জন্য অভিজ্ঞতা দরকার। সো অ্যাটলিস্ট আপনাকে 5-10 বছর চাকরি করে তারপর এই পজিশনে যেতে হবে। শুধু তাই না, প্রচুর সার্টিফিকেশনও আপনাকে অ্যাকোয়ার করতে হবে। আপনি হ্যান্ডস অন কাজ করবেন না, কিন্তু যারা করে তাদেরকে গাইড করা, তারা স্টাক হলে তাদেরকে অ্যাডভাইস করা এবং তাদেরকে দিয়ে কাজটা করিয়ে নেওয়া, এই কাজগুলি করে, অর্থাৎ টপ পজিশনে যারা থাকে। এবং ডিরেক্টর অফ সিকিউরিটি ইঞ্জিনিয়ার্স। সো দেয়ার আর ডিফারেন্ট ডেজিগনেশনস এবং তাদের কি রেসপন্সিবিলিটি গুলি এখানে সংক্ষেপে আলোচনা করা হয়েছে। সো আপনারা চাইলে এন্ট্রি লেভেল থেকে মিড লেভেল, সিনিয়র এন্ড এক্সিকিউটিভ লেভেলের পাথওয়েটা ডিসাইড করতে পারেন যে আমি এই পথে যাব এবং এটার জন্য আমাকে এখন কোনটা কোর্স দিয়ে শুরু করতে হবে। বাই দ্য ওয়ে, আপনাদের কারো কারো মনে হতে পারে যে এখন যে কথাগুলি শুনলাম মোটামুটি বুঝছি, কিন্তু পরে তো ভুলে যাব, সেই স্লাইডটা পেলে ভালো হতো। সো আমি যে স্লাইডটা দেখে আপনাদেরকে বলছি, রেফার করছি, আহামরি কিছু না, এটা জাস্ট 10-12টা স্লাইড, 10-12টা পেজ। আমি এই স্লাইডটা, লাস্ট যে পেজটা আসবে সেখানে একটা কিউআর কোড আছে। আপনাদের যাদের হাতে ফোন আছে তারা ওই কিউআর কোডটা স্ক্যান করে ওখানে আপনার নাম আর ইমেল অ্যাড্রেস দিলে আমরা আপনার এই স্লাইডটা আপনার ইমেলে পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা করব, যাতে করে রেফারেন্স হিসেবে থাকলো। এই স্লাইড আপনারাও তৈরি করতে পারবেন, ডেটাগুলি ইন্টারনেটে অ্যাভেলেবল আছে এবং আমি যতগুলি ডেটা শেয়ার করছি প্রত্যেকটা ডেটাই হচ্ছে রিসার্চ অর্গানাইজেশনের ডেটা। আমি নিজে কিছু মেড আপ করি নাই। সো এটা আপনারা খুঁজলে পাবেন, বাট আমি অর্গানাইজ করে রেখেছি। কেউ চাইলে এই স্লাইডটা আমাদের কিউআর কোড ইউজ করে নিতে পারবেন। এবার আসি স্পেশালাইজেশন। সাইবার সিকিউরিটি একটা বিশাল এরিয়া। একটা সময় ছিল যখন কম্পিউটার সায়েন্স এটা একটা সাবজেক্ট। পরবর্তীকালে এই কম্পিউটার সায়েন্সেরই অনেকগুলি শাখা প্রশাখা বের হলো, তার মধ্যে একটা হচ্ছে সাইবার সিকিউরিটি। বাট এখন এই সাইবার সিকিউরিটিরও অনেক শাখা প্রশাখা চলে আসছে। সাইবার সিকিউরিটি এখন ব্যাচেলর করা যাচ্ছে, মাস্টার্স করা যাচ্ছে, ডিপ্লোমা করা যাচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড। কারণ এটার এত বিশাল ভাস্ট এরিয়া যে একজন মানুষের পক্ষে সবকিছু শেখা সম্ভব না। হয়তো ওভারঅল একটা আইডিয়া নিয়ে যেতে পারে, বাট স্পেশালাইজড আপনাকে একটা এরিয়াতে হতে হবে, সেটা আপনাকেই সেট করতে হবে। কি কি হতে পারে? আমার পছন্দ ক্লাউড সিকিউরিটি, 90% ডিমান্ড। ক্লাউড সিকিউরিটি হচ্ছে ফিউচার, কারণ বর্তমানে সে আগের দিন আর নাই যে আমার একটা সার্ভার থাকবে, আমার অফিসের সমস্ত ডেটা আমি ওই সার্ভারে রেখে দিব, আমার ডেটা সার্ভারে। এখন এভরিথিং ক্লাউডে যায়। আগের দিনে মানুষ ভয় পেত যে ক্লাউডে রাখবো, এটা সিকিউরিটির কি হবে। আমার ব্যাংকের সব ডেটা যদি আমি ক্লাউডে রাখি, অন্য কোনো ব্যাংক বা কোনো হ্যাকার যদি সেই ডেটা হ্যাক করে ফেলে, আপনি যতটা সিকিউরিটি প্রোভাইড করতে পারবেন তার চেয়ে অনেক বেশি টাকা ইনভেস্ট করে ক্লাউড প্রোভাইডাররা, বিকজ তাদের বিজনেসই এটা। সো বর্তমানে ক্লাউডে রাখা জিনিসকে মোর সিকিউর ধরা হয় যে কোনো প্রাইভেট সার্ভারের চাইতে। সো আপনি যদি ক্লাউড সিকিউরিটির এক্সপার্ট হিসেবে নিজেকে তৈরি করতে পারেন, এটা একটা মানে কি বলবো, সিকিউর একটা ফিউচার হতে পারে, বুলেট প্রুফ ফিউচার। সো মাল্টি ক্লাউড সিকিউরিটি আর্কিটেকচার অ্যান্ড জিরো ট্রাস্ট ইমপ্লিমেন্টেশন। আপনি যদি নিজেকে ক্লাউড সিকিউরিটির এক্সপার্ট করতে পারেন তাহলে আমি মনে করি যে এটা একটা খুব ভালো চয়েস হতে পারে। এছাড়া এআই সিকিউরিটি, এআই নিয়ে আমরা সবাই এক্সাইটেড, বাট এআই নিয়ে আসলে আমাদের অনেকের পক্ষে প্রপার নলেজ এবং স্কিল বানানো সম্ভব হচ্ছে না, বিকজ ইট ইজ এক্সপেন্সিভ। সিম্পল, আপনি যদি চ্যাট জিপিটি ফ্রি ভার্সন ইউজ করেন, অনেক ফিচার আপনি জানতেই পারবেন না। একটু ভালো জানতে হলে অন্তত $20 আপনাকে খরচ করতে হবে। $20 তেমন কিছু না, কিন্তু এইরকম যদি 5টা সফটওয়্যারকে আপনার $20 করেও দিতে হয়, $100 মাসে চলে যাবে। একজন লার্নার হিসেবে, একজন স্টুডেন্ট হিসেবে এটা একটা চ্যালেঞ্জিং। এবং আপনি যদি ভালো কিছু করতে চান, অর্থাৎ কর্পোরেট লেভেলের, আপনি যদি এন্টারপ্রাইজ ভার্সন ইউজ করতে চান, তাহলে বছরে $500 ইউজ করতে হয়।
ইটস নট এ ভেরি বিগ মানি ফর এ কোম্পানি, বাট ফর এ পার্সন, মানে একজন মানুষের জন্য শেখার জন্য এটা আসলেই কষ্ট। সো এআই সিকিউরিটির দিকে তারাই যেতে পারবেন যারা ফিনান্সিয়ালি কিছুটা সলভেন্ট, অর্থাৎ আপনার কিছু বাজেট আছে। বাট ক্লাউড সিকিউরিটির জন্য তুলনামূলক ইনভেস্টমেন্ট কম। ওখানে শুধু ভেন্ডর সার্টিফিকেশন পরীক্ষা এক্সপেন্সিভ, কিন্তু আপনি যদি গুগলের ক্লাউডের ইনিশিয়াল সার্টিফিকেশন গুলি নিজেকে রেডি করতে চান, এগুলি সব ফ্রি আছে। আপনারা স্প্লাঙ্কের নাম শুনেছেন, ইনিশিয়াল কোর্সগুলো ফ্রি, পরবর্তীতে অ্যাডভান্স কোর্সগুলি এক্সপেন্সিভ। সো আপনি যদি ইনিশিয়াল কোর্সগুলি করে নিজেকে রেডি করতে পারেন, তাহলে কোন অর্গানাইজেশনে জব পেলে সেই অর্গানাইজেশন আপনাকে ইনভেস্ট করবে, অর্থাৎ তারা টাকা দেবে আপনার স্কিল বাড়ানোর জন্য, যদিও তারা আপনাকে কন্ট্রাক্ট সাইন করিয়ে নেবে যে মিনিমাম 2 বছর চাকরি করতে হবে বা এরকম কিছু। এছাড়া জিরো ট্রাস্ট, ডিজিটাল ফরেন্সিক, কোয়ান্টাম সিকিউরিটি, ডেভসেকঅপস, দেয়ার আর মেনি আদার এরিয়াস। কোয়ান্টাম সিকিউরিটি আর একটা জায়গা, এটা সবার জন্য না। যাদের মাথা খুব ভালো, কোয়ান্টাম ফিজিক্স সহজে বুঝতে পারেন। ফিজিক্সে মনে আছে আমরা ইন্টারমিডিয়েটের ফিজিক্সে বেশ কিছু ম্যাথস করতাম, অঙ্ক টঙ্ক করতাম। অনেকের কাছে এটা খুব মজা লাগতো, যাদের মজা লাগতো তারা এদিকে যেতে পারেন। অর্থাৎ এটা সবার জন্য না, এটা একটু কঠিন, কিন্তু ফিউচারের সমস্ত কম্পিউটারের প্ল্যাটফর্মগুলি চলে যাবে কোয়ান্টামে। সাধারণভাবে বোঝার জন্য বলবো, কোয়ান্টাম কম্পিউটার হচ্ছে এমন একটা কম্পিউটার যেটা বর্তমানে আমরা যে স্পিড করি, হাইয়েস্ট যে স্পিড আছে প্রসেসিং স্পিড, সেটার কয়েক গুণ বেড়ে যাবে। ফলে সাইবার সিকিউরিটিতে মেজর একটা পরিবর্তন আসবে। এখন যে আমরা ডিজিটাল সিগনেচার, আমরা যে এনক্রিপশন, যে সমস্ত অ্যালগোরিদম ইউজ করি, পাসওয়ার্ডের জন্য যে সমস্ত অ্যালগোরিদম ইউজ করি, সবগুলির মধ্যে পরিবর্তন আসবে এই কোয়ান্টাম কম্পিউটিং এর কারণে। ল্যাবে অলরেডি এটা স্টাবলিশড হয়েছে, কিন্তু এখন পর্যন্ত কমার্শিয়ালি অ্যাভেলেবল হয় নাই। সো যারা নিজেদেরকে একটু বেশি কনফিডেন্ট, যারা নিজেদেরকে বেশি শার্পার মনে করেন, বন্ধুদের মধ্যে সব থেকে বুদ্ধিমান মনে করেন, তারা কোয়ান্টাম কম্পিউটিং এ যেতে পারেন। আমি কোয়ান্টাম কম্পিউটিং নিয়ে কিছুদিন কাজ করেছি। আমি একটা বই লিখতে যেয়ে তার একটা চ্যাপ্টার কোয়ান্টাম কম্পিউটিং এর উপরে আছে, বইটা পাবলিশড হয়েছে। সো ওইটা করতে যেয়ে আমি কিছু জায়গা দেখেছি যে মানে আমার আন্ডারস্ট্যান্ডিং এ ধরে না, এতই কমপ্লেক্স। সো আপনাদের কারো কারো নিশ্চয়ই এটা মজা লাগবে। তবে আমার মনে হয়েছে, আমার যদি পরামর্শ চান যে কি করতে পারি, আমি বলবো ক্লাউড কম্পিউটিং এ ক্যারিয়ার করার চেষ্টা করেন। এটা কম্পারেটিভলি কম খরচে বা সুবিধাজনক ভাবে করা যায়। যারা নেটওয়ার্কিং বোঝেন এবং ক্লাউড আর্কিটেকচার বোঝেন, তাদের জন্য এটা একটা চমৎকার সলিউশন। আমাকে কি শিখতে হবে? আমি তো ঠিক করলাম যে হ্যাঁ, অনেক চাকরি আছে, বেতন অনেক ভালো, এবং বুঝলাম যে আমি ক্লাউড কম্পিউটিং এ ক্যারিয়ার করতে চাই। বাট আমাকে আসলে কি শিখতে হবে? কি শিখতে হবে মানে সাইবার সিকিউরিটি কি শিখতে হবে সেটা বলি নাই। ব্যাকগ্রাউন্ড, ইনিশিয়ালি আমি নিজেকে কিভাবে রেডি করব। আপনি যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট হন, আপনার ভাগ্য খুব ভালো, বিকজ সাইবার সিকিউরিটিতে যাওয়ার জন্য কম্পিউটার ব্যাকগ্রাউন্ড হলে খুব সুবিধা হয়। ফর এক্সাম্পল, আপনাকে অন্তত একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখতে হবে। আমার রেকমেন্ডেশন হচ্ছে পাইথন। আপনি ভালো করে পাইথন শেখেন। অনেকে আপনাকে বলবে প্রোগ্রামিং শিখে কোনো লাভ নাই, এই দেখো, আমি যদি চ্যাট জিপিটি কে বলি যে আহ, বাংলায় বলি যে আমার জন্য একটা পাইথন প্রোগ্রাম লিখে দাও, যে প্রোগ্রামটা এই কাজটা করে, আমি রিকোয়ারমেন্টটা বলে দিলাম, সে পাইথন কোডটা লিখে দিবে পুরা। বাট প্রোগ্রামিং বুঝতে হবে। সো বেসিক প্রোগ্রামিং বুঝতে হবে, একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে শিখতে হবে, পাইথন। সেই সাথে স্ক্রিপ্টিং বুঝতে হবে। আপনি যে কোনো একটা স্ক্রিপ্টিং ইউজ করেন, জাভা স্ক্রিপ্ট ইউজ করেন বা এনি স্ক্রিপ্টিং, এই দুটো জিনিস যদি আপনার থাকে, পাইথন প্রোগ্রামিং এবং কোনো একটা স্ক্রিপ্টিং ল্যাঙ্গুয়েজ আপনার জানা থাকে, তাহলে আপনার সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ারের জন্য অনেক অনেক সুবিধা হবে। আর একটা হচ্ছে অপারেটিং সিস্টেম বোঝা। আমরা যারা কম্পিউটার সায়েন্স কোর্স করি, তারা অপারেটিং সিস্টেম কোর্সটাকে সব থেকে তাচ্ছিল্য করি। কেন করি? কারণ উইন্ডোজ তো ক্লিক করলেই হয়, এটার জন্য আবার পড়ার কি আছে? কিন্তু মেমোরি ম্যানেজমেন্ট কিভাবে কাজ করে, কার্নেল আর্কিটেকচার, এইগুলি বোঝা থাকলে আপনি যখন এআই ইউজ করেও কাজ করবেন কিংবা কোনো অ্যাডভান্স টুলস ইউজ করবেন, তখন এই অপারেটিং সিস্টেমের কনসেপ্টটা আপনার ক্লিয়ার থাকতে হবে। শুধু আপনার ডেস্কটপ মেশিন বা ল্যাপটপের অপারেটিং সিস্টেম না, আপনাকে যে নেটওয়ার্কটা ইউজ করছেন সেই নেটওয়ার্ক অপারেটিং সিস্টেমটাও ভালো বুঝতে হবে। আপনি যদি ক্লাউড এনভায়রনমেন্টে কাজ করেন, অপারেটিং সিস্টেমটা সেখানে কিভাবে কাজ করে সেটা আপনাকে বুঝতে হবে। তার মানে আপনি যদি কম্পিউটার সায়েন্সের স্টুডেন্ট হন, এগুলো আপনার নর্মাল কোর্স হিসেবে আসবে। আপনি পড়ার পড়াশোনার সময় একটু মানে এই কোর্সগুলিকে একটু বেশি গুরুত্ব দেবেন। আর আপনি যদি কম্পিউটার সায়েন্স ব্যাকগ্রাউন্ডে না হয়ে থাকেন, তাহলে ইউটিউব ঘেটে ঘেটে আপনি একটা প্রোগ্রামিং শিখবেন পাইথনের,
আর আপনি অপারেটিং সিস্টেম নিয়ে পড়াশোনা করবেন। লিনাক্স কিভাবে কাজ করে, লিনাক্সের বেসিক কমান্ড গুলো কি হয়, লিনাক্সের সাথে উইন্ডোজ এর বেসিক পার্থক্যগুলো কোথায়, এই জিনিসগুলি। অর্থাৎ অপারেটিং সিস্টেমের ফাউন্ডেশন আপনার মজবুত হতে হবে। আরেকটা হচ্ছে ডেটাবেস। একটা সময় এটা ছিল আমার সব থেকে প্রিয় সাবজেক্ট, ডেটাবেস, এসকিউএল। পরবর্তীকালে চলে আসছে নো এসকিউএল, অর্থাৎ আনস্ট্রাকচার ডেটা মেনটেন করার জন্য। কারণ এখন আমরা ফেসবুকে বিভিন্ন টাইপের ডেটা দেখি, এমন না যে সবার নাম, ঠিকানা, টেলিফোন নাম্বার একটা টেবিলের মধ্যে রেখে দিলাম, এইরকম না। ওখানে ফটো আছে, ওখানে ক্লিক করেন, সোয়াইপ করেন, এই সবগুলি ডেটা বিভিন্ন ফরম্যাটের, কোনটা ভিডিও ডেটা, অডিও ডেটা, ছবি, টেক্সট, মাল্টিপল ফরম্যাটের। এইগুলি ম্যানেজ করার, আনস্ট্রাকচার ডেটা ম্যানেজ করার জন্য আমরা নো এসকিউএল ইউজ করি। যদিও গতদিন একটা টুলস দেখছিলাম যারা ফুল ডেটাবেসটা ডিজাইন করে ইমপ্লিমেন্টও করে দিচ্ছে এআই তে। আবার একই কথা, ডেটাবেস আপনাকে বুঝতে হবে, যদিও আগের মতো অত কষ্ট করে আপনাকে বলে দিতে হবে না যে এই হচ্ছে টেবিল, এই হচ্ছে প্রাইমারি কি, এটা ফরেন কি, এইটা দিয়ে কানেক্ট করো, এগুলো বলে দিতে হবে না, এগুলো এমনি তৈরি করে দেবে। কিন্তু এটা বোঝা এবং ট্রাবল শুট করার জন্য ডেটাবেস ম্যানেজমেন্টের ব্যাকগ্রাউন্ড লাগবে। আপনাকে এসকিউএল কমান্ড জানতে হবে। সব কমান্ড মুখস্থ করার দরকার নেই, বেসিক কিছু জানলেই হবে, 20-25টা কমান্ড জানলেই হবে। বাট কনসেপ্টটা বোঝা থাকতে হবে যে ডেটাবেস কিভাবে কাজ করে, তাহলে আপনি সুবিধা পাবেন। অর্থাৎ আমরা যদি কেউ সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চাই, তার প্রি রিকুইজিট বা আগে থেকে কি জেনে আসতে হবে, তার জন্য পাইথন প্রোগ্রামিং, স্ক্রিপ্টিং, অপারেটিং সিস্টেম নলেজ এবং ডেটাবেস নলেজ। ডেটাবেস নলেজ বলতে ডেটাবেসের আর্কিটেকচার এবং এসকিউএল, এই কটা জিনিস জানতে হবে। এছাড়া আমি হাইলি রেকমেন্ড করব যে কোনো একটা সেম টুল আপনারা ভালো মতো করে নিজেরা ইনস্টল করে শিখে রাখার চেষ্টা করবেন। যেমন ধরেন স্প্লাঙ্ক, স্প্লাঙ্কের কিছু অংশ ফ্রি আছে, বাট নর্মালি স্প্লাঙ্ক একটা এক্সপেন্সিভ টুল। মাইক্রোসফটের সেন্টিনেল, আইবিএম এর কিউরাইডার, এই সব সফটওয়্যার গুলি হচ্ছে সেম সফটওয়্যার, যেটা আপনার পেইড সফটওয়্যার, যেটা আপনাকে টাকা দিয়ে কিনতে হবে। কিন্তু আপনি চাইলে ওপেন সোর্সের ইলাস্টিক স্ট্যাক ফর এক্সাম্পল, ওপেন সোর্সের সেম সফটওয়্যারও ইনস্টল করে ট্রাই করতে পারেন। ইএলকে যেটা, আর সিকিউরিটি অনিয়ন আছে যেটা ওপেন সোর্স। সো আপনারা যদি গুগল সার্চ করেন তাহলেও পাবেন যে ফ্রি সেম টুল আর ওপেন সোর্স সেম টুল, যে কোনো একটা সেম টুল দিয়ে আপনারা দেখতে পারেন। এই সিমগুলি দিয়ে আপনি অ্যানালাইজ করতে পারবেন, ডেটা কালেক্ট করতে পারবেন। হ্যান্ডস অন এক্সপিরিয়েন্স দরকার হয়। সাইবার সিকিউরিটি এমন একটা জিনিস যে আমি অনেক পড়লাম, কিন্তু চাকরির ইন্টারভিউতে তারা চাইবে তুমি কি করতে পারো। আমি একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম, আমাকে ফার্স্টে জিজ্ঞেস করেছিল যে ধরো তোমাকে একটা চাকরি দেওয়া হলো, সো তুমি তোমার কোম্পানিকে যে অ্যালার্ট করবা, এটার জন্য কোন টুল ইউজ করবা, কোন টুলের কি ফিচার ইউজ করবা, তুমি কি কিছু দেখাতে পারবা, যে কোনো একটা টুলের নাম বলো। সো তারা এক্সপেক্ট করে যে আমরা যারা জব করব তারা যেন রেডি থাকি, তারপরে বাকিটা শিখে নিব। তারা যে টুলটা ইউজ করে সেটা হয়তো আপনি আগে ইউজ করেন নাই, কিন্তু আপনি যদি কোনো একটা সিম টুলের সাথে পরিচয় থাকে আপনার, কিন্তু আপনি যদি সিম টুল নাই চিনেন, কখনো ইউজ নাই করেন, কখনো নাই দেখেন, তাহলে আসলে কোনো লাভ নাই। So, আপনারা যদি কখনো কোনো ইউনিভার্সিটিতে পড়া অবস্থায় সাইবার সিকিউরিটি শিখতে চান, অথবা কোনো ট্রেনিং সেন্টারে সাইবার সিকিউরিটি শিখতে চান, অবশ্যই আপনার টিচারকে বলবেন যে আমাদেরকে একটা সিম টুল দেখার ব্যবস্থা করে দেন, ডাউনলোড করে আমাদের যে ড্যাশবোর্ড, সেই ড্যাশবোর্ডের ইউজ গুলো দেখিয়ে দেন লাইভ ডেটা দিয়ে। এটা করলে আপনাদের ইন্টারভিউটা অনেক সুবিধা, আপনারা বুঝবেনও বেশি, সুবিধাও হবে। নেটওয়ার্ক সিকিউরিটি, এটা যে কোনো কম্পিউটার সায়েন্স কোর্সের একটা বেসিক জিনিস। এখানে আপনাকে আইপি অ্যাড্রেস ম্যানেজমেন্ট, কি করে নেটওয়ার্কে কানেক্ট করতে হয়, ফায়ারওয়াল কিভাবে প্রোটেক্ট করে, ফায়ারওয়ালকে কিভাবে বাইপাস করা যায়, এই সমস্ত ফায়ারওয়ালের পলিসি কিভাবে সেট করতে হয়, এই জিনিসগুলি হচ্ছে প্রিরিকুইজিট। ওইটা সরাসরি সাইবার সিকিউরিটি না, কিন্তু ওটার উপরে বেস করে আপনাকে সাইবার সিকিউরিটি এনশিওর করতে হবে। আরেকটা এরিয়া হচ্ছে এনক্রিপশন। আপনি যখন এনক্রিপশন ডেটা ট্রান্সফার করার সময় এনক্রিপ্ট করবেন, আপনি জাস্ট সিলেক্ট করবেন যে কোন অ্যালগরিদমটা ইউজ করে করবেন, কিন্তু মেকানিজমটা আপনাকে জানতে হবে। অর্থাৎ আপনাকে এনক্রিপ্ট করার অ্যালগরিদম ইমপ্লিমেন্ট করতে হবে না, কিন্তু আপনি সিলেক্ট করবেন, চয়েস করবেন যে কোন ধরনের ডেটার জন্য কোন ধরনের এনক্রিপশনটা সুইটেবল হয়। সো এই কাজগুলি করার সময় আপনারা এই ব্যাকগ্রাউন্ডটা কাজে লাগবে। তাহলে আমি সামারি করি, আমি সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে চাই দেশে এবং বিদেশে, তাহলে আমি আসলে কি শিখবো? আমি নর্মালি
পাইথন প্রোগ্রামিং শিখবো, অপারেটিং সিস্টেমের ধারণা নেব, ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম উইথ এসকিউএল। আমি একটা ওপেন সোর্সের সিম টুল ইনস্টল করে তার ড্যাশবোর্ড এবং সেগুলির ব্যবহার শিখবো। জেনারেল নেটওয়ার্কিং সিকিউরিটি এবং এনক্রিপশনের ওভারঅল ধারণা নিয়ে আমাকে চলতে হবে আর কি। এখন আমি সার্টিফিকেশন, শুরুতেই আমরা একটা জিনিস দেখেছিলাম, একটা ভেন্ডর সার্টিফিকেশন কি ভূমিকা রাখে। আমি যদি সার্টিফিকেট ছাড়া একটা জব করি, 100 টাকা বেতন পাই, ভেন্ডর সার্টিফিকেশন থাকলে আমি 140 থেকে 150 টাকা বেতন পেতে পারি। এবং এটা ধারণা করে না, এটা এক্সিস্টিং ডেটার স্ট্যাটিস্টিক্স থেকে আমি বলছি। সো আমরা কোন পাথওয়েটা চুজ করতে পারি? একটা রেকমেন্ডেড পাথওয়ে। ফাউন্ডেশনাল কোর্সের জন্য আপনি গুগল সাইবার সিকিউরিটি সার্টিফিকেট এবং কমশেয়ার সিকিউরিটি প্লাস। কমশেয়ার সিকিউরিটি প্লাস হচ্ছে বেসিক লেভেলের, ভেরি বেসিক লেভেলের, অর্থাৎ আপনার নর্মাল সিকিউরিটি নলেজ এবং স্কিল থাকলে আপনি এই সার্টিফিকেশনটা পেতে পারেন, এবং এগুলো বেশি টাকারও না, খরচও কম এগুলির। আর গুগলের একটা দুটা সার্টিফিকেট ফ্রি আছে, কিন্তু গুগল সাইবার সিকিউরিটি সার্টিফিকেটটা সম্ভবত ফ্রি না, এটা পে করতে হয়, আপনারা গুগলের সাইট থেকে পেয়ে যাবেন। এছাড়া সিআইএসএসপি, ইনিশিয়ালি সবাই আপনাকে বলবে এটা খুব কঠিন একটা পরীক্ষা, ইটস ভেরি হার্ড, এটা সেটা, কিন্তু আসলে আপনি যদি ওভারঅল আপনার সিকিউরিটি নলেজটা থাকে তাহলে এটা পাশ করা সম্ভব। আমার অনেক বন্ধুই এটা সার্টিফাইড, এবং সিআইএসএসপিটা ইন্টারমিডিয়েট লেভেলের জন্য খুবই ভালো। আর সিইএইচ সার্টিফাইড এথিক্যাল হ্যাকার, আমি অনেক আগে এটা পাশ করেছিলাম, এরপরে 4 বছর পর, 3 বছর পরে মনে হয় ভয়েড হয়ে যায়, পরে আরেকবার দিয়েছি, সেটাতেও পাশ করেছি। শুধু তাই না, আমার শত শত ছেলেমেয়েরা, স্টুডেন্টরা এই সার্টিফিকেশনটা নিয়েছে। এটা হচ্ছে আপনার ইসি কাউন্সিলের, আমেরিকান ইসি কাউন্সিলের সাইবার সিকিউরিটি এথিক্যাল হ্যাকারের থিওরিটিক্যাল নলেজ, স্কিল না, নলেজ থাকলে আপনি এটা পাশ করতে পারেন। এটা একটা ইন্টারমিডিয়েট লেভেলের। অ্যাডভান্স লেভেলের মধ্যে সিআইএসএসপি, যেটা অ্যাডভান্স সিআইএসএসপি, সিআইএসএসপি কিছু শাখা আছে, আইএসএসএপি অথবা আইএসএসএমপি এগুলি। আর সিজামের নাম শুনেছেন আপনারা, যেটা সার্টিফাইড ইনফরমেশন সিকিউরিটি ম্যানেজার। এই সিজামের সার্টিফিকেশনটাকেও অ্যাডভান্স সার্টিফিকেট ধরা হয়। আর ড্রিম সার্টিফিকেট বা কি বলবো আপনার ক্লাউড, যেটাতে আমি রেকমেন্ড করেছি আপনাদেরকে, সেটা হচ্ছে এডাব্লিউএস সার্টিফিকেট ক্লাউড প্র্যাকটিশনার, অথবা মাইক্রোসফটের অ্যাজুর সিকিউরিটি সার্টিফিকেশন। আপনি গুগলের করেন, অ্যামাজনের করেন যেটা এডাব্লিউএস এর, এবং মাইক্রোসফটের করেন, বড় যে কোনো কোম্পানির সার্টিফিকেশন, বিকজ মার্কেট শেয়ার ওদেরই বেশি, তাহলে এটা আপনাকে গুরুত্ব দেবে। কারণ it is essential for protecting cloud-based infrastructure and data at major tech companies. বড় বড় কোম্পানিগুলি আপনার ক্লাউডে ডেটা রাখে, এবং ওইটার সিকিউরিটির জন্য এই সার্টিফিকেশন গুলি রিকোয়ার করে। এখন আমি নিজেকে কিভাবে রেডি করব, এটা একটা বিশাল চ্যালেঞ্জ। বাংলাদেশে যখনই কোনো সেমিনার ওয়ার্কশপ হয় বা কোনো টিভিতে প্রোগ্রাম দেখি, সব সময় স্পিকাররা বলেন যে সাইবার সিকিউরিটি লোকের অভাব, সাইবার সিকিউরিটি শেখো। অনেক ইউনিভার্সিটি বলে আমরা সাইবার সিকিউরিটি কোর্স করাচ্ছি, ডিগ্রি দিচ্ছি, বাট আমি কিভাবে রেডি হব? প্রথম কথা হচ্ছে, সাইবার সিকিউরিটি শুধু নলেজ যথেষ্ট না, স্কিল দরকার হবে। স্কিলটা আমি কোথায় পাবো? আমি যদি চাকরি করি তখন তো আমার জব থেকে এক্সপিরিয়েন্স হবে, কিন্তু চাকরির আগে কি করতে পারি? চাকরির আগে আমরা 3টা কাজ করতে পারি। একটা হচ্ছে ভার্চুয়াল ইন্টার্নশিপ। বাংলাদেশে এটা এখন অত পপুলার না, কিন্তু আমেরিকাতে বেশিরভাগ ইউনিভার্সিটিগুলি ইন্ডাস্ট্রির সাথে কোলাবোরেট করে কিছু পজিশন ক্রিয়েট করেছে, যেগুলোকে বলে ভার্চুয়াল ইন্টার্নশিপ। অর্থাৎ স্টুডেন্ট অবস্থাতেই তারা কিছু কাজ করে, খুবই ছোট্ট টাকার বিনিময়ে তারা দক্ষতাটা নিতে পারে। বাংলাদেশে যে সমস্ত ইউনিভার্সিটিগুলি আছে, এখন সময় হয়েছে তারা সরাসরি ইন্ডাস্ট্রির সাথে যোগাযোগ করে এই ব্যবস্থাটা করতে পারে। আমি এখনো শিওর না যে বাংলাদেশে এই সুবিধাটা আছে কিনা, কিন্তু আপনারা যদি অনলাইনে গুগল সার্চ করে বড় বড় কোম্পানিগুলির, ইভেন গুগলের নিজেদের ভার্চুয়াল ইন্টার্নশিপ আছে, অ্যামাজনের আছে, মাইক্রোসফটের আছে, সো আপনারাও সরাসরি অ্যাপ্লাই করতে পারেন। বিকজ ভার্চুয়াল ইন্টার্নশিপে গুগলের অনেক ছোট ছোট কোম্পানি আছে যেগুলো ওন করে গুগল, সরাসরি গুগল না, গুগলের কোম্পানি, সেই কোম্পানিগুলিতে তারা এই ইন্টার্নশিপ গুলো নিয়ে থাকে, এবং এই পুরো কাজটা রিমোটলি হয়, এবং এটা ট্রেনিং তারা প্রোভাইড করে। সো যদি করার সুযোগ থাকে ভার্চুয়াল ইন্টার্নশিপে, এই শব্দটা মনে রাখেন, ভার্চুয়াল ইন্টার্নশিপ, এটা আপনারা সার্চ করবেন, এক্সপ্লোর করবেন, নিজে নিজে চেষ্টা করবেন। অনেকে বলে আমাকে একটা চাকরি জোগাড় করে দাও, ইন্টার্ন ব্যবস্থা করে দাও। নিজেরটা নিজের করতে হয়, বাট অল ইউ নিড ইজ এই টার্মিনোলজি এবং এটাকে খোঁজা। আরেকটা হচ্ছে বাগ বাউন্টি প্রোগ্রাম, এটা অনেকেই করেন আপনারা, আমি জানি। যারা মোটামুটি একটু দক্ষ হয়, তখন তারা বিভিন্ন ওয়েবসাইটগুলি, বিভিন্ন কোম্পানিগুলি, বাগ বাউন্টির যে ফার্মগুলি আছে, তারা একটা প্ল্যাটফর্ম তৈরি করে দেয়, যে প্ল্যাটফর্মে যে আপনি খুঁজে খুঁজে
ইরর বের করতে পারেন। নিজের স্কিল বাড়ানোর জন্য এটা একটা চমৎকার উপায়। আপনারা শাহরিয়ারকে চিনেন সম্ভবত, বাংলাদেশে মোহাম্মদ শাহরিয়ার শাহনাজ শোভন, যে কিনা এই মাত্র 17 বছরের একটা স্কুল বয়। সে নাসা সিস্টেমের একটা ত্রুটি বের করছে এবং একটা গুড রিওয়ার্ড পেয়েছে, বড় রিওয়ার্ড পেয়েছে। সো বাংলাদেশে বসে সে নাসার প্রবলেমকে আইডেন্টিফাই করেছে। আপনি কিন্তু চাইলেই যে কোনো ওয়েবসাইটে যে তাদের স্ক্যান করতে পারেন না, লিগালি আইনগত ঝামেলা আছে। কিন্তু আপনি যদি বাগ বাউন্টি প্রোগ্রামের আন্ডারে করেন তাহলে পারেন। অর্থাৎ যারা যারা নিজেদেরকে অ্যালাউ করছে যে তুমি আমার কোম্পানির ইরর খুঁজে দাও, আমি তোমাকে রিওয়ার্ড দিব। ইভেন গুগল বলেন, মাইক্রোসফট বলেন, বড় বড় সব কোম্পানি সবাই অ্যালাউ করে। সো নাসার বাগসটা বের করেছিল শাহরিয়ার, এবং এটার জন্য সে খুব হাইলি রিওয়ার্ডেড হয়েছে। আর একটা হচ্ছে, প্রোগ্রামিং এ যেমন আমরা এসিএম কম্পিটিশন করি, তেমনি সাইবার সাইবার সিকিউরিটির স্কিল প্রমাণ করার জন্য বা স্কিল বাড়ানোর জন্য আমরা সিটিএফ করি, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। ক্যাপচার দ্য ফ্ল্যাগ অনেক ইউনিভার্সিটি বাংলাদেশে বর্তমানে, আহ আমি ড্যাফোডিলকে করতে দেখেছি, আমি বিইউপি কে করতে দেখেছি, বিইউবিটি তে করতে দেখেছি। সো অনেক ইউনিভার্সিটি এখন এটা প্রোভাইড করে, সিটিএফ, ক্যাপচার দ্য ফ্ল্যাগ। ইউনিভার্সিটি ছাড়াও অনলাইনে প্রচুর কম্পিটিশনের ব্যবস্থা আছে। সেই দিন একটা টিমের কথা দেখলাম যে যারা টপ 3-র মধ্যে চলে আসছে ইন্টারন্যাশনালি, এবং সেই সেই আহ, ওরা কোনো কোম্পানি নাম ইউজ করে নাই, ওরা একটা টিম নেম ইউজ করছে। এইটার সবগুলি সদস্য বাংলাদেশের। অর্থাৎ বাংলাদেশের বিভিন্ন ইউনিভার্সিটি, স্কুল, কলেজে পড়া ছেলেমেয়েরা, ওরা অনলাইনে এই ক্যাপচার দ্য ফ্ল্যাগে টপে চলে গেছে। এটা আপনাকে বড় চাকরি পেতে সুবিধা করবে এবং সিভিতে একটা বড় আহ, মানে মানুষের ভালো ডিগ্রি, ভালো ইউনিভার্সিটির ভালো ডিগ্রি, ভেন্ডর সার্টিফিকেশন, এগুলি যেমন প্রেস্টিজিয়াস, তেমনি ক্যাপচার দ্য ফ্ল্যাগের সাকসেস স্টোরিও একটা বড় আহ কি বলবো, একটা ভ্যালুয়েবল পয়েন্ট হতে পারে। সো আমরা যদি সামারি করি যে আমি কিভাবে নিজেকে রেডি করব, আমি চেষ্টা করব একটা ভার্চুয়াল ইন্টার্নশিপ ম্যানেজ করতে। আমি বাগ বাউন্টি প্রোগ্রামে পার্টিসিপেট করে ছোট ছোট প্রবলেম ধরে সেইগুলিকে আমি ডকুমেন্ট করে রাখবো যে কোন কোম্পানির কোন প্রবলেম ধরেছি। আমি যদি কোনোটা রিওয়ার্ড পেয়ে যাই তাহলে তো আরো ভালো, অর্থাৎ বড় কোনো প্রবলেম যদি ধরতে পারি। এছাড়া আমরা ক্যাপচার দ্য ফ্ল্যাগের পার্টিসিপেট করব। বিদেশে একটা কথা আছে, আপনার নেটওয়ার্কিং, ইয়োর নেট ওয়ার্থ ইজ ইয়োর নেটওয়ার্ক। আপনার মোট সম্পদের পরিমাণ হচ্ছে আপনার কি পরিমাণ লোকের সাথে আপনার কানেকশন আছে। নেটওয়ার্কিং, নেট ওয়ার্থ। নেট ওয়ার্থ বলতে বোঝায় যে আপনার মোট ভ্যালু, মোট সম্পদের পরিমাণ হচ্ছে কি পরিমাণ লোক আছে। বাংলায় আমরা যেটাকে বলি চাচা মামা, আত্মীয় স্বজন তো একটা আছেই, আর একটা হচ্ছে যোগাযোগ রাখা। আমি আপনার টিচার, আমার সাথে আপনার ভালো সম্পর্ক। আমি একটা কোম্পানিতে জব করি, আমি আপনার আঙ্কেল, আপনি জানেন যে আঙ্কেলদের কোম্পানিতে এইগুলি হয়। So আপনি তার সাথে সবসময় ভালো যোগাযোগ রাখবেন। আপনি একটা টেকনোলজি প্রোগ্রাম হচ্ছে, সেমিনার হচ্ছে, ওয়ার্কশপ হচ্ছে, আপনি গেলেন, 10 জনের সাথে কথা বললেন, আপনার ফোন নাম্বার বিনিময় করলেন, ইমেল অ্যাড্রেস বিনিময় করলেন, একটা যোগাযোগ রাখলেন। অর্থাৎ এনভায়রনমেন্টের সাথে নিজেকে অ্যাডজাস্ট করে রাখা। আপনি লোকাল কমিউনিটি, বাংলাদেশে আপনার বাংলাদেশ সাইবার সিকিউরিটি ফোর্স, বাগ বাউন্টি কমিউনিটি বাংলাদেশ, সাইবার সিকিউরিটি ফোরাম বাংলাদেশ, বিভিন্ন প্ল্যাটফর্ম আছে। এই প্ল্যাটফর্ম গুলিতে যদি নিজেকে পরিচয় দিয়ে রাখতে পারেন, অ্যাক্টিভ থাকতে পারেন, তাহলেও আপনার ক্যারিয়ারের জন্য অনেক সুবিধা হবে। নট নেসেসারিলি যে আপনার তার চাকরি করতে হবে, বাট আপনি হয়তো কোনো কাজের অফার পেতে পারেন, আপনি কন্ট্রিবিউট করতে পারেন, স্কোপ তৈরি হয়। সুতরাং সাইবার সিকিউরিটিতে ক্যারিয়ার করতে গেলে নেটওয়ার্কিংটা খুবই খুবই জরুরি। গতকালকে আমি গিয়েছিলাম, আমি এখন ভার্জিনিয়াতে আছি আমেরিকার, গিয়েছিলাম। এখানে থ্যাঙ্কস গিভিং সেরেমনি নামে একটা প্রোগ্রাম হয়, এই আগামী 3-4 দিন পরেই হবে। তো ওদের একটা ডিনার ছিল, আয়োজন করেছে টার্কিশ কমিউনিটি। সো আমি ওখানে গেস্ট হিসেবে গিয়েছি। যাওয়ার পরে দেখলাম যে এখানকার যে মেয়র, উনি আছেন। এখানে জর্জ মেসন নামে একটা নামকরা ইউনিভার্সিটি আছে, ওখানকার সাইবার সিকিউরিটির প্রফেসর আছেন। আমি 8-10 জন লোকের সাথে খুব ক্লোজলি মিট করার সুযোগ পেলাম। শুধু তাই না, আপনারা যারা ইউটিউবে সাইবার সিকিউরিটি শিখবেন তারা দেখবেন এরকম ঝুটিওয়ালা একটা লোক আছে, তার নাম ভুলে গেছি আমি। সেই ঝুটিওয়ালা লোকের সাথে পরিচয় হলো, মানে সে তারকা লেভেলের, অনলাইনে সে খুবই পরিচিত। সো আমি যদি ভালো করতে চাই তাহলে আমার কাজ হবে এই যে 5টা লোকের সাথে পরিচয় হলো, যারা সবাই সাইবার সিকিউরিটি নিয়ে ইন্ডাস্ট্রিতে কাজ করে কিংবা একাডেমিতে কাজ করে, তাদের সাথে যোগাযোগ রাখা, তাদেরকে ইনভাইট করা, নেটওয়ার্কিংটা তৈরি করা। সো বাংলাদেশে যারা আছেন তারা নিজেদের মধ্যে এই নেটওয়ার্কিংটা মেনটেন করবেন। আপনাকে জানতে হবে বাংলাদেশে 5টা সফল নেটওয়ার্ক স্পেশালিস্টের, তাদের সাথে সম্ভব হলে যোগাযোগ করতে হবে।
কোনো কম্পিটিশনে হলে পার্টিসিপেট করতে হবে। সো নিজের চেষ্টাগুলি থাকবে যেন আমরা একটা নেটওয়ার্কিং মেনটেন করতে পারি। এছাড়া অনেকগুলো ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন আছে, আপনারা জানেন আইসাকা আছে, আইএসএস আছে, আইএসসি স্কোয়ার আছে, ক্লাউড সিকিউরিটি অ্যালায়েন্স আছে, সাইবার সিকিউরিটি অ্যালায়েন্স আছে, বিভিন্ন প্রফেশনাল বডি আছে যে যাদের নেটওয়ার্কে থাকলে সুবিধা। এবং অনলাইন প্রেজেন্স, অবশ্যই আপনাকে শাই হলে চলবে না, আপনাকে লিঙ্কডইন এর প্রোফাইলটা সুন্দর করে করতে হবে। আপনি একটা সেমিনারে অ্যাটেন্ড করলেও সেটার একটা ছবি দিয়ে বলবেন যে সাইবার সিকিউরিটি সেমিনারে গেলাম, অমুক ভাইয়ের কাছে এটা শিখলাম, সাইবার সিকিউরিটিতে এইরকম একটা বড় হ্যাকিং হয়েছে, 2 লাইনের একটা নিউজ দিয়ে দিলেন পোস্ট। অর্থাৎ আপনি আপনার এনথুজিয়াজমটা যেন প্রকাশ পায়, অর্থাৎ আপনার লিঙ্কডইন প্রোফাইলটা যেন ঢুকলেই যে কেউ বুঝতে পারে, প্রবাবল এমপ্লয়ার অথবা পসিবল কোলাবোরেটর পার্টনার, সে যেন বুঝতে পারে যে আপনি সাইবার সিকিউরিটি এনথুসিয়াস্ট, আপনি এটার ব্যাপারে ইন্টারেস্ট। আপনি যদি কোনো ভেন্ডর সার্টিফিকেশন অ্যাচিভ করেন, ওইটা আপনি আপনার লিঙ্কডইন প্রোফাইলে রাখবেন। অর্থাৎ আপনার লিঙ্কডইন প্রোফাইলটাকে ফেসবুকে যেমন কি খেলাম, কোথায় গেলাম সবকিছু দেই আমরা, তেমনি লিঙ্কডইন প্রোফাইলটাতেও প্রফেশনাল সমস্ত কিছু আপডেট রাখতে হবে। আপনার গিটহাব পোর্টফোলিও আপনি যখন একটু বিগিনারের জন্য হয়তো তেমন কিছু দেওয়ার থাকে না, কিন্তু যখনই আপনি কোনো প্রজেক্ট নিয়ে কাজ শুরু করবেন বা কিছু করবেন, সবকিছু, একজন প্রোগ্রামার যেমন গিটহাবের সমস্ত কিছু দিয়ে রাখে যে সে কি কি ডেভেলপ করেছে, তেমনি সাইবার সিকিউরিটিতে আপনি যদি ক্যাপচার দ্য ফ্ল্যাগে ছোট একটা সাকসেসও থাকে, সেটাও আপনি ডকুমেন্টেড করবেন গিটহাবে, এবং কন্টিনিউয়াস লার্নিং চলতে থাকবে। আপনি যদি ভাবেন যে আমি শিখে ফেলছি, ভুল। আমি আজ আপনারা আপনারা যারা শুনছেন তাদের মধ্যে অনেকেরই যখন জন্ম হয় নাই, অর্থাৎ 1995 এর কথা বলছি, অনেকেরই আপনাদের জন্ম হয় নাই, তখন থেকে আমি এআই, মেশিন লার্নিং, এগুলি, তখন মেশিন লার্নিং টার্মটা ইউজ করতো না, তখন ইউজ করতো আপনার নিউরাল নেটওয়ার্ক। এআই এআই কে এআই বলতো, আর নিউরাল নেটওয়ার্ক বলতো। এইগুলি নিয়ে আমরা পড়াশোনা করতাম। আমাকে এখনো করতে হচ্ছে, শিখতে হচ্ছে নতুন নতুন জিনিস, বিকজ নতুন নতুন জিনিস আসে। তো আপনাকে কন্টিনিউয়াস লার্নিং এর মধ্যে থাকতে হবে যদি আপনি সাইবার সিকিউরিটি নিয়ে নিজের ক্যারিয়ার বা কিছু করতে চান। আমাদের ফিল্ডে কারা ভালো, আপনি জাস্ট গুগল সার্চ করবেন যে বাংলাদেশি সাইবার সিকিউরিটিতে টপ পিপল কারা, তাদের কন্ট্রিবিউশন কি, তারা কি করেছে। একটু সার্চ দিলে আপনারা জাকারিয়া হাসানের কথা শুনবেন, যিনি কিনা ইনফ্রাস্ট্রাকচার সিকিউরিটি ইঞ্জিনিয়ার, টয়োটার যে ওভেন কোম্পানি, টয়োটার অনেকগুলি কোম্পানি আছে, তার সেই কোম্পানিতে, এবং সেই সাইটে গেলে আরো বিস্তারিত জানতে পারবেন। তার ভেন্ডর সার্টিফিকেশন সবগুলি আছে, কমন যতগুলি, এবং লাস্ট 10 ইয়ার্সে সে ইনফরমেশন সিকিউরিটি, সাইবার সিকিউরিটি এইগুলিতে টপ লেভেলে আছে ইন্টারন্যাশনালি। সো বাংলাদেশে একজন মানুষ, ইয়াং মানুষ, কিন্তু ইন্টারন্যাশনালি টপ লেভেলে সে কন্ট্রিবিউট করার সুযোগ পাচ্ছে। আর শাহরিয়ারের কথা আগেই বলেছিলাম, যে কিনা 17-year-old ethical hacker who gained international recognition by uncovering a significant security vulnerability in NASA systems. আপনার ডেইলি স্টারে গত মে মাসের 18 তারিখে এই নিউজটা আসছে, তার উপরে ফিচার করেছিল। সো Shobhan's story proves that the age and location should never be barriers to making a significant impact in cybersecurity. What does it mean? সাইবার সিকিউরিটিতে যদি আমি কন্ট্রিবিউট করতে চাই, ক্যারিয়ার করতে চাই, আমার বয়স কত, আমি কোথায় আছি, কি পরিবেশ আছে, ডাজন্ট ম্যাটার। আমার যদি নলেজ থাকে, স্কিল থাকে, আমি ওখানে বসেই করতে পারবো, যেটা শাহরিয়ার দেখিয়েছে নাসার সাইটের প্রবলেম বের করে, এবং নাসা তাকে রিওয়ার্ড দিয়েছে, শুধু রিকগনিশন না, মানি সহ। সো আমরা এটা দ্বারা ইন্সপায়ার্ড হতে পারি। সাইবার সিকিউরিটি ল্যান্ডস্কেপে যদি আমরা মার্কেট গ্রোথ দেখি, এটা একটা কন্টিনিউয়াস গ্রোথ দেখতে পাচ্ছি। আপনারা দেখেন যেটা সময়ের সাথে সাথে বাড়ছেই। সুতরাং এই ফিল্ডে যদি ক্যারিয়ার করি, আমাকে পিছু ফিরে তাকাতে হবে না। এবং বাংলাদেশের যে গভর্নমেন্টের যে পলিসি, ডিজিটাল বাংলাদেশ, স্মার্ট বাংলাদেশ, বা সবকিছু কম্পিউটারাইজ করার যে চেষ্টা, সেটা আমাদের একটা সাপোর্টিং এলিমেন্ট হতে পারে। আর সাইবার সিকিউরিটি অ্যাক্ট 2023, দ্য কমপ্লায়েন্স রিকোয়ারমেন্ট, ওইটা মিট করার জন্য সমস্ত সাইটগুলিকে এই সিকিউরিটি মেজার করতে হবে। আজকে থেকে কয়েক বছরের ভিতরে বাংলাদেশের আইন হয়ে যাবে যে প্রত্যেকটা কোম্পানিতে একজন সিকিউরিটি স্পেশালিস্ট রাখতে হবে, বিকজ এত বেশি হ্যাকিং হচ্ছে আর এত বেশি ইনসিকিউরিটি, ভালনারেবিলিটি আইডেন্টিফাইড হচ্ছে, যেগুলি ম্যানেজ করার জন্য, মেনটেন করার জন্য আমাদেরকে অবশ্যই একটা নিয়মিত পার্সনকে রাখতে হবে বা টিমকে রাখতে হবে। কিছু চ্যালেঞ্জও আছে, যেমন হিউজ স্কিল শর্টেজ আছে, সাইবার সিকিউরিটি প্রফেশনাল যা থাকার কথা সেটা আমাদের নাই, এবং এটার সফিস্টিকেশনটা এত চেঞ্জ হচ্ছে যে আপনি যেটা শিখছেন এটা ইনাফ না।
কন্টিনিউয়াসলি শিখতে হয়, কারো কারোর জন্য এটা সুইটেবল না, তাদের এই পেশায় আসা উচিত না, কারণ প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হবে। আপনি যদি ড্রাইভিং শিখেন, সারা জীবনে আর কিছু শিখতে হবে না, ওই ড্রাইভিং করে আপনি চলতে পারবেন। আপনি যদি গার্মেন্টস এ কাজ করেন, পার্টিকুলার একটা কাজ জানেন, মেশিন চালাতে, সেলাই করতে, ওই দক্ষতা দিয়ে আপনি বাকি জীবন চলতে পারবেন। সাইবার সিকিউরিটিতে সম্ভব না। সাইবার সিকিউরিটি আপনাকে কন্টিনিউয়াসলি নতুন নতুন জিনিস নিজেকে আপগ্রেড করতে হয়। আর অ্যাওয়ারনেস এর অভাব তো আছেই। অনেকেই আমরা বুঝি না যে কেন আমাকে এত সিকিউর থাকতে হবে, কেন ইয়ে করবে। আর যেসব গরিব দেশ, তাদের তো বাজেট প্রবলেম, গভর্নমেন্টেরও বাজেট নাই, প্রাইভেট সেক্টরেও বাজেট নাই, কিন্তু বিদেশে মিলিয়ন মিলিয়ন ডলার তারা খরচ করে এই সাইবার সিকিউরিটির জন্য। সো অপরচুনিটিস আর দেয়ার, আপনারা যদি সিকিউরিটির জন্য নিজেদেরকে রেডি করেন, এবং স্পেশালি ক্লাউড সিকিউরিটির জন্য। সো আমি এতক্ষণ যা কথা বলেছি তার সামারি যদি করি 1 মিনিটে, সেটা হচ্ছে, আপনি সাইবার সিকিউরিটির ভবিষ্যৎ খুব উজ্জ্বল এখনো, যদিও এআই এবং কোয়ান্টাম কম্পিউটিং আসার কারণে একটু একটু শেপ আপ হচ্ছে। আইটিতে যারা পড়ছেন তারা নর্মালি যা পড়েন, ডেটাবেস, নেটওয়ার্কিং, প্রোগ্রামিং, এগুলি ভালো করে শিখে রাখেন, যেটা আপনাকে খুব মাইলেজ দিবে। ভেন্ডর সার্টিফিকেশনের প্রতি টার্গেট করেন, আপনি একটা ক্যারিয়ার পাথ চুজ করেন যে আমি কি কোন লাইনে যাব, আমি কি ফরেন্সিকে কাজ করব, পুলিশ আর্মিকে হেল্প করব, নাকি আমি আহ ভালনারেবিলিটি অ্যাসেস করব, ভিআইপিটি করব, আহ, আমি কি উইকনেস খুঁজে বের করব, নাকি আমি কমপ্লায়েন্স নিয়ে কাজ করব। সো আমার পরামর্শ বা আমার পছন্দ এই মুহূর্তে ক্লাউডের ফিউচার আমি খুব ভালো দেখতে পাচ্ছি, আর একটা হচ্ছে কমপ্লায়েন্সের। এই দুইটাকে টার্গেট করে যদি আপনারা সাইবার সিকিউরিটির ওভারঅল স্কিলগুলি অ্যাচিভ করতে পারেন, আমি কনফিডেন্ট যে অন্যান্য অনেক জবের চাইতে আপনার ফিউচার সিকিউরড হবে। আপনি বাংলাদেশে বসেই হাইলি পেইড জব করার যোগ্যতা রাখবেন। শুধু তাই না, আপনার যখন ভেন্ডর সার্টিফিকেশন হবে, অবাক হয়ে যাবেন যে আপনার কোনো দেশের ইমিগ্রেশন নাই, কিচ্ছু নাই, আপনি অ্যাপ্লাই করবেন, তারা আপনাকে পেপারস রেডি করে আপনাকে নিয়ে যাবে, বিকজ সব জায়গাতেই এটার শর্টেজ আছে। আমাদের জন্য কি সুবিধা, আমরা কষ্ট করতে জানি। বিদেশের অনেকেই, তাদের সুযোগ আছে, বাট তারা এই ফিল্ডে আসতে চায় না, এত কষ্ট তারা করতে চায় না। আপনারা জানেন যে বিদেশে যদি পানির মিস্ত্রিও হয় একজন, সে অনেক ভালো করতে পারে। সো মোটামুটি ভাবে আমার কথা প্রায় শেষ। আমি আহ একটা স্ট্র্যাটেজিক পাথওয়ে আপনাদেরকে সিলেক্ট করতে চাই। যা বলেছি সেটার সামারি, আমরা একাডেমিক এবং টেকনিক্যাল ফাউন্ডেশন করব। তাহলে আমি আসছি আপনার কাছে। আমরা কিছু ফাউন্ডেশনাল সার্টিফিকেটের কথা বলেছি, যেমন গুগল সাইবার সিকিউরিটি সার্টিফিকেট, কমশিয়া সার্টিফিকেট, এগুলি করা, এবং হ্যান্ডস অন এক্সপিরিয়েন্সের জন্য ভার্চুয়াল ইন্টার্নশিপ একটা ভালো অপশন হতে পারে, বাগ বাউন্টি ভালো প্রোগ্রাম হতে পারে, অথবা সেম সফটওয়্যার ইনস্টল করে নিজে নিজে কিছু করার চেষ্টা করা, এবং হাই ডিমান্ড এরিয়া আইডেন্টিফাই করে, যেমন আমি বলেছি ক্লাউড সিকিউরিটি অথবা এআই এমএল বেস সিকিউরিটি, এগুলি, এবং প্রফেশনাল নেটওয়ার্কিং, নিজেদের মধ্যে একটা নেটওয়ার্কিং, একটা গ্রুপিং থাকতে হবে, সবাই সবাইকে যেন চেনে, কে ভালো কাজ করে কে করে না, সেটা আপনাকে আপনার ক্যারিয়ারের জন্য অনেক বড় সুবিধা দেবে। সো আপনারা চাইলে কেউ এই কিউআর কোডটা ইউজ করে আপনার ইমেল অ্যাড্রেসটা দিলে আমরা এই যে স্লাইডটা আপনাদেরকে প্রোভাইড করতে পারি। এছাড়া আরো কিছু জানতে হলে আপনারা পিপল এন্ডটাকে যোগাযোগ করবেন। আহ, ওদের নিজেদেরও কোর্স আছে, প্লাস অন্য কোনো অ্যাসিস্ট্যান্স লাগলে সেটা আপনারা পাবেন। একটা হচ্ছে কমার্শিয়ালি কোর্স করা, টাকা দিবেন, ট্রেনিং করবেন, স্কিল নেবেন, সেটা তো আছেই। ইন অ্যাডিশন টু দ্যাট, আপনার ক্যারিয়ার পাথ বা আপনার পরামর্শ, এইসব কাজে আপনি ফ্রি সার্ভিসও পাবেন। সো আমার পক্ষ থেকে এ পর্যন্তই। সবাইকে অনেক ধন্যবাদ। কোনো প্রশ্ন থাকলে আমি নিতে পারবো। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার, আপনাকে খুব সুন্দরভাবে বোঝানোর জন্য সবকিছু। এখানে যারা ছিল, আশা করা যায় যে সাইবার সিকিউরিটির উপর পূর্ণাঙ্গ একটা ধারণা পেয়েছেন। বিশেষ করে আমাদের সাথে জুমে প্রায় 300 ছিল, এবং কি আমাদের ফেসবুক লাইভে অনেকেই ছিল। স্যার অনেকে অনেক কোশ্চেন মানে করেছেন, হয়তোবা এই কোশ্চেন গুলার অ্যান্সার আপনি আপনার সকল স্লাইডের মধ্যে বা কথার মধ্যে হয়ে গেছে। তারপরে স্যার এর বাইরেও কিছু প্রশ্ন থেকে যায়, যেমন আমি নোট করে লিখেছিলাম যে এখানে বেশ কিছু ছিল, যে প্রশ্ন করতেছিল যে নন আইটি ব্যাকগ্রাউন্ডের জন্য আসলে সাইবার সিকিউরিটির রোড ম্যাপটা কেমন হতে পারে, বা আমি তো আগে আইটি রিলেটেড কোনো কোর্স করিনি, বা আমার এডুকেশনাল ব্যাকগ্রাউন্ডটা তো সিএসসি না, এই ক্ষেত্রে আমি কোথা থেকে স্টার্ট করতে পারি, বা এর রোড ম্যাপটা কেমন হবে? স্যার আপনি যদি একটু সংক্ষেপে এটার অ্যান্সারটা করতেন প্লিজ। সাইবার সিকিউরিটিতে সফল ক্যারিয়ারের জন্য আইটি ব্যাকগ্রাউন্ড দরকার, কারণ এখানে অনেকগুলো জিনিস বুঝতে হয়। কিন্তু যদি আমার আইটি ব্যাকগ্রাউন্ড না থাকে, আমি যেটা বলেছি যে আপনি ইউটিউব দেখে হোক বা কোনো সিনিয়র ভাইয়ের কাছ থেকে হোক বা যেভাবে পারেন, আপনি একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ আগে শিখে নেবেন সাইবার সিকিউরিটিতে কাজ করার জন্য, এবং সেটা প্রিফারেবলি হচ্ছে পাইথন প্রোগ্রামিং। খুবই সহজ, আপনার লেস দ্যান এ মান্থ, 1 মাসের কম সময় লাগবে
পাইথনে ভালো হতে। 7 দিনেই আপনি মোটামুটি বুঝে ফেলবেন কাহিনী কি। সুতরাং প্রোগ্রামিং এর বেসিকটা আপনার লাগবেই। ডেটাবেজের ওভারঅল কনসেপ্টটা আপনি যদি W3 স্কুলে অনলাইনে ফ্রি করেন, www, তারপর হচ্ছে w3schools.com, এই সাইটে গেলে আপনি এসকিউএল এর বেসিকটা শিখতে পারবেন। 2 দিন লাগবে আপনার বুঝতে। সো কেউ আপনাকে একটু গাইড করলে, মেন্টর থাকলে সুবিধা হয়, বাট নিজে নিজেও করা সম্ভব। ডেটাবেজের হালকা ধারণা, প্রোগ্রামিং এর হালকা ধারণা, আর অপারেটিং সিস্টেম, নেটওয়ার্কিং এবং অপারেটিং সিস্টেমের বেসিক আপনাকে বুঝতে হবে। সার্ভার কি, ওয়ার্কস্টেশন কি, কিভাবে কানেক্ট করে, ওয়্যারলেস কিভাবে কাজ করে। এক্সপার্ট হতে হবে না, বাট ওভারঅল পিকচারটা থাকলে তখন আপনি সাইবার সিকিউরিটি নিয়ে কাজ করতে আপনার জন্য অনেক কমফোর্টেবল হবে। বাট সম্ভব। আমি অনেককে চিনি, আমি আপনাদেরকে একজনের কেস স্টাডি বলি। আহ, চাইলে আপনাদের সাথে মিটও করা দিতে পারবো, আপনাদের নিয়ে একটা সেশনও করাতে পারবো। উনি টোটালি নর্মাল ব্যাকগ্রাউন্ডের, বাংলাদেশি বিএ পাস। ঘটনাক্রমে উনি আমেরিকাতে আসছেন, অনেকদিন ধরে আছেন। উনি এইসব 2-4টা কোর্স করেছেন, এই যে সিসা, কয়েকটা 3-4টা কোর্স করেছেন। তারপর উনি এখন এখানে পেন্টাগনে কাজ করেন কন্ট্রাক্টর হিসেবে, হাইলি পেইড, এবং তার কোনো কাজের কোনো প্রবলেম হচ্ছে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, যদিও অনেকেই অনেক কোশ্চিন করতেছে, হয়তোবা এত কোশ্চিনের সবগুলি অ্যান্সার আমরা আমরা আনসার দিতে দিতে পারবো পারবো না, কিন্তু আপনি কিছু সুযোগ দেন। আপনি 3-4টা না। পাচ্ছেন, আমি আপ টু 5 প্রশ্ন নিতে পারি, আমি আরো 10 মিনিট সময়। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার, এক্ষেত্রে অনেকেই প্রশ্ন করতেছে যে আসলে সাইবার সিকিউরিটি করার ক্ষেত্রে ডিগ্রিটা কেমন প্রয়োজন, অর্থাৎ একাডেমিক ডিগ্রিটা কেমন প্রয়োজন, অথবা দেখা যাচ্ছে একাডেমিক ডিগ্রি না থাকলেও যে সার্টিফিকেশনের কথাগুলো আপনি বললেন, সিএ, সিসা বা এরকম আরো বেশ কিছু সার্টিফিকেট ছিল, তো এগুলা থাকলে জবের ক্ষেত্রে কেমন হবে? অর্থাৎ জানতে চাচ্ছিল যে একাডেমিক ডিগ্রি বাদেও আমি এই সেক্টরে লিড করতে পারবো কিনা। স্যার, এটা একটু প্লিজ। জেনারেল উত্তর হচ্ছে একাডেমিক ডিগ্রিটা আসলে কোনো দরকারই নেই। একাডেমিক ডিগ্রিটা টার্গেট করে না, কিন্তু একাডেমিক ডিগ্রি থাকলে যেটা সুবিধা হয়, সহজেই বুঝে ফেলে যে না, এর বেসিক ধারণাগুলো আছে। কারণ আমার যদি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি না থাকে, তাহলে হতে পারে আমি প্রোগ্রামিং জানি না, কিন্তু আমার যদি কম্পিউটার সায়েন্সে ডিগ্রি থাকে, আমি যদি সব থেকে পচা স্টুডেন্ট হই, তারপরও মোটামুটি ভাবে একটু হলেও আমার একটা প্রোগ্রামিং এর ওভারঅল ধারণা আছে। সুতরাং ডিগ্রিটা অত জরুরি না, কিন্তু ভেন্ডর সার্টিফিকেট গুলো জরুরি। আমি মানে এই কথাগুলো একটু ট্রিকি, যেমন ধরেন ভেন্ডর সার্টিফিকেট ছাড়াও আপনি চাকরি পেতে পারেন, ভালো বেতন পেতে পারেন, কিন্তু ভেন্ডর সার্টিফিকেশন থাকলে আপনার বেতনটাও বেশি হবে এবং চাকরি পাওয়ার চান্সটাও বেড়ে যাবে। অনেকগুলি নেওয়ার দরকার নাই, আপনি 2টা বা 3টা টার্গেট করেন। প্রথমে 2টা বেসিক লেভেলের, একটা অ্যাডভান্স লেভেলের, এটা আপনার চাকরি পাওয়ার জন্য। আর আপনি যদি অলরেডি কোনো প্রতিষ্ঠানে ঢুকে যান, কিছুদিন কাজ করার পরে তখন আপনি বড় বড়গুলি টার্গেট করবেন, বিকজ আলটিমেট জবগুলি হচ্ছে অনেক মানে উপরের লেভেলের। আপনারা একটা কাজ করতে পারেন। আহ আমি পিপল অ্যান্ড টেকের কর্মকর্তাদের বলছি, আপনারা যেটা করতে পারেন সেটা হচ্ছে, অনেক কোশ্চেন আসছে, তো এগুলো থেকে বেছে কিছু কোশ্চেন আমাকে দিলে আমি এগুলোর আনসার রেডি করে দিলাম, আপনারা এটা সবার জন্য অ্যাভেলেবল করে দিলেন। বিকজ একজন যদি প্রশ্ন করে, সেই প্রশ্নটার উত্তরটা হয়তো অন্যের উপকারে লাগতে পারে। সুতরাং আমি এটা গুছিয়ে দিতে পারি, যাতে করে আপনারা আপনাদের ওয়েবসাইটে, অথবা আমি জানি না কিভাবে করবেন, শেয়ার করতে পারেন সবার মাধ্যমে। কারণ এটা একদিনেই সব জেনে যাবো আমরা, ব্যাপারটা তা না, এটা একটা কন্টিনিউয়াস প্রসেস। ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার, আমাদের কাছে অনেক কোশ্চিন ছিল, তো আমরা সেভাবে ঠিক করবো। আমি অলরেডি 3টা প্রশ্ন আমি করে ফেলছি আপনাকে। তো আরেকটা বিষয়, অনেকে প্রশ্ন করতেছিল যে আসলে সাইবার সিকিউরিটি শেখার ক্ষেত্রে স্যার নেটওয়ার্কিংটা কতটুকু ইম্পর্টেন্ট, এটা অনেকে জানতে চাচ্ছিল স্যার। এটা মাস্ট। নেটওয়ার্কিং বলতে 2টা মিনিং আছে, একটা হচ্ছে কম্পিউটার নেটওয়ার্ক সম্পর্কে ধারণা, আর একটা হচ্ছে আপনার সাথে কার কার যোগাযোগ আছে, আপনি কোন অ্যাসোসিয়েশনে চলেন। সো 2টা ইম্পর্টেন্ট। অর্থাৎ আপনাকে অবশ্যই একটা প্রফেশনাল বডির সাথে থাকতে হবে, আপনি একা একা বেশি দূর যেতে পারবেন না। বেসিকটা শুরু করতে পারবেন, কিন্তু যখনই আপনার কাজ শুরু করবেন আপনি স্টাক হয়ে যাবেন, এবং এই স্টাকটা ছুটানোর জন্য একটা কমিউনিটি মেনটেন করতে হয়। বাংলাদেশে অলরেডি ফেসবুকেই অনেকগুলো কমিউনিটি আমি দেখেছি। সো আপনি কোন একটা কমিউনিটির সাথে যোগ দেন, হতে পারে আপনার ইউনিভার্সিটির সিকিউরিটি গ্রুপ, অথবা অন্য ইউনিভার্সিটির সিকিউরিটি গ্রুপ। যেমন আমি যখন বাংলাদেশে ছিলাম, আমি ড্যাফোডিল ইউনিভার্সিটিতে ছিলাম, কিন্তু সিটি ইউনিভার্সিটিতে যে আমি একটা সেমিনার করে ওদেরকে একটা সাইবার সিকিউরিটি গ্রুপ করে দিয়েছি, এবং ওরা ভালো প্র্যাকটিশনার, অনেক কাজ করে। সিটি ইউনিভার্সিটি ছোট ইউনিভার্সিটি, বাট ওদের এই জায়গাটা ভালো হয়েছে। বিইউপিতে একটা বড় গ্রুপ আছে যারা এটা নিয়ে কাজ করে। তো সব জায়গাতে একটু খোঁজ নিলে, আপনার ইউনিভার্সিটি, আপনি যে ইউনিভার্সিটিতে পড়েন, ওখানে দেখবেন কিছু ছেলেপেলে এটা নিয়ে কাজ করছে, এবং নিজেদের মধ্যে কোলাবোরেট করলে তখন এই জিনিসটা মানে কি বলবো, সহজ হয়ে যায় কাজটা করার জন্য।
ওকে, থ্যাংক ইউ স্যার। স্যার আপনার কাছে একেবারে শেষ প্রশ্ন, যদিও আপনার সকল যে প্রশ্নগুলা করেছে প্রশ্নগুলা আপনার স্লাইডের মধ্যে বা আপনার কথার মধ্যে ছিল। স্যার লাস্ট একটা প্রশ্ন স্যার এসেছে, আমরা এটা নিব যে আসলে বাংলাদেশে তো স্যার সাইবার সিকিউরিটি অনেকে হয়তো বা প্ল্যান করতেছে, শিখবে বা শিখতেছে, আমাদের মাধ্যমে হচ্ছে আমরা পিজিডি ট্রেনিং এর মাধ্যমে সাইবার সিকিউরিটি শেখাচ্ছি। তো অনেকে কনফিউজ যে আসলে বাংলাদেশ ফিল্ডের বাইরেও অর্থাৎ রিমোট জবের যে সেক্টর গুলো আছে, যেমন অনেকে আবার সরাসরি ফেসবুকে আমাদের প্রশ্ন করেছে যে ফাইবার, আপওয়ার্ক বা ফ্রেন্সার.কম, এই যে মার্কেট প্লেস গুলাতে এই সাইবার সিকিউরিটির ডিমান্ডটা কেমন, বা আমি রিমোট জব কিভাবে পেতে পারি। স্যার এই লাস্ট কোশ্চেনটা নেওয়ার মাধ্যমে স্যার আপনার হয়তো বা আমরা কোশ্চেন অ্যান্সার করবো স্যার, এখানে সমাপ্ত করবো স্যার, প্লিজ স্যার। ব্যাপারটা হচ্ছে রিমোট জবের ক্ষেত্রে সব ধরনের জব রিমোটলি হবে না সাইবার সিকিউরিটিতে, বিকজ এখানে সিকিউরিটি একটা বিশাল কনসার্ন। যে কারণে আপনি যদি কমপ্লায়েন্স রিলেটেড কাজ করেন তাহলে আপনি রিমোট জব পেতে পারেন। শুরুতেই এই চিন্তাটা না করে আপনি চিন্তা করেন যে আমি একটা সেক্টরে স্কিল ডেভেলপ করলাম। ফর এক্সাম্পল, কেউ কেউ বলেছেন ক্লাউডে, আমি নিজেও সাপোর্ট করি। কেউ একজন প্রশ্ন করেছেন যে আমি কিভাবে শুরু করতে পারি। আপনি প্রথমে গুগলের ক্লাউড কিছু ফ্রি কোর্স আছে, আপনি ওই কোর্সগুলি করেন, করে ওরা একটা সার্টিফিকেটও দেয় টোটালি ফ্রি, জাস্ট পা ফেলা আর কি। তারপরে যখন বুঝতে পারবেন তখন আপনি এডাব্লিউএস এডুকেশন নামে একটা সাইট আছে, ওখানে কয়েকটা ফ্রি কোর্স করা যায়, সার্টিফিকেশন। এইগুলি দিয়ে শুরু করেন, কিছু দূর যাওয়ার পরে আপনি নিজেই বুঝতে পারবেন যে আমার কোন সার্টিফিকেটটা দরকার, সো আপনি সেটা করতে পারবেন। আর লাস্ট প্রশ্নটাতে আমি যেটা থেকে সরে গেছি, আহ ইউসুফ সাহেব কি এটা একটু রিপিট করবেন? স্যার, লাস্ট কি প্রশ্ন? স্যার প্রশ্নটা ছিল স্যার ফ্রিল্যান্সিং মার্কেট প্লেস যেগুলো আছে যেমন আপওয়ার্ক, ফাইবার, ফ্রিল্যান্সার.কম, এগুলাতে কেমন অপরচুনিটি আছে? আহ ওইটা একটু আলাদা। অর্থাৎ মার্কেট প্লেসে আমরা যখন প্রোগ্রামিং করি তখন আমাদের একটা কাজ দেয়, আমরা সেটা করে জমা দেই। কিন্তু সাইবার সিকিউরিটির গুলা আপনি যদি বাগ বাউন্টি ওয়েবসাইট গুলিতে যান, সেটা বেশি ভালো। আপনি সিটিএফ এ পার্টিসিপেট করে নিজের স্কিল বাড়াবেন, সেই স্কিলটা অ্যাপ্লাই করবেন বাগ বাউন্টি সাইটে, যেখানে আপনি ওই যে শাহরিয়ার যেমন নাসার প্রবলেম বের করেছে, তেমনি হাজার হাজার কোম্পানি ওয়েবসাইট দেওয়া আছে। আপনি তাদেরকে আপনার যে স্কিলটা তৈরি হয়েছে সেই স্কিলটা ইউজ করে, টুলটা ইউজ করে আপনি তাদের প্রবলেম খুঁজে বের করবেন। যদি তাদের প্রবলেম খুঁজে বের করতে পারেন, তারা একটা রিওয়ার্ড দিবে, আপনার স্কিলও বাড়বে, এবং ওইটা থেকে আপনার মানে আয়ের ব্যবস্থা হবে। হতে পারে চাকরি, হতে পারে আপনি শুধু বাগ বাউন্টি হান্টার, আপনি বাগ খুঁজে দিবেন আর আপনাকে টাকা দিবে, এটাও আপনার ক্যারিয়ার হতে পারে। ওকে, ওকে, থ্যাংক ইউ সো মাচ স্যার। স্যার আমরা অনেক সময় আপনার নিয়ে নিয়েছি, কোনো আপনাকে সমস্যা নেই, অসংখ্য সবাইকে ধন্যবাদ অনেক স্যার। ধন্যবাদ। এই মানে ছুটির দিনে রাতের বেলায়, তার উপরে আবার আজকে ভূমিকম্পে সবাই একটু আতঙ্কিত এবং অস্থির। তো তারপরে সবাই আসছে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। আমি এখন ভার্জিনিয়াতে আছি, বাট আপনারা জানেন আমি অনেকদিন বাংলাদেশে ছিলাম, আমি বাংলাদেশে আমার ভালো হাইলি কানেক্টেড। তো আবার হয়তো অন্য কোনো প্রোগ্রামে অন্য কোথাও দেখা হবে। আর আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে, আপনারা পিপল অ্যান্ড টেককে জানালে তাদের মাধ্যমে উত্তর পেতে পারেন। আর আমার স্লাইডের লাস্ট পেজে যে কিউআর কোডটা ছিল, ওটা স্ক্যান করে আপনারা যদি কেউ আহ আমাদের কাছে স্লাইডটা চান, সেটা আমরা দিতে পারবো। আর পিপল অ্যান্ড টেকের মাধ্যমে আপনারা কালেক্ট করতে পারবেন। আমি ওকে, তাদের ওকে, থ্যাংক ইউ সো মাচ।